প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঘরমুখী নগরবাসী ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী পরিবহন। লঞ্চে মানুষ বোঝাই মহাসড়কেও গাড়ির চাপ, বেশি ভাড়া নিলে ব্যবস্থা। স্থানীয় নির্বাচনে এককভাবে লড়তে চায় জামায়াত। চলতি মাসেই চূড়ান্ত হবে প্রাথমিক প্রার্থী তালিকা। প্রাধান্য পাবে পূর্ব অভিজ্ঞতা। নেতাকর্মীদের প্রস্তুতির নির্দেশ। স্বামী পরিচয় দেন চ্যানেল মালিক, স্ত্রী ম্যাজিস্ট্রেট। টেস্ট ড্রাইভের জন্য শোরুমের গাড়ি নিয়ে বিক্রি করেন অন্যত্র। ভুয়া কাগজ বানিয়ে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এবং সৌদি আরবে দেখা যায়নি পবিত্র শাওয়াল মাসের চাঁদ। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল ফিতর 20 মার্চ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেহসেন। প্রিয়জনের সঙ্গে ছুটি উদযাপনে আপন নিরে ফিরছেন নগরবাসী। রেল, সড়ক ও নৌপথে ঘরমুখী মানুষের ভিড়। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চেপেই যাত্রা করেন অনেকে। যাত্রী বোঝাই করে ছাড়ে লঞ্চ। মহাসড়কেও বাড়ে গাড়ির চাপ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে আপন নীরের পানে নগরবাসী। ইটকাঠের যান্ত্রিক নগরকে আপাতত ছুটি দিয়ে পথে পথে উৎসবের যাত্রা। সড়ক পথের ঝক্কি ঝামেলা এড়াতে দুপুরের পর থেকেই নৌপথে জনস্রোত। ঈদযাত্রায় প্রাণ ফিরেছে সদরঘাটে। 37টি নৌ রুটে যাত্রী চাপ সামাল দিতে একের পর এক ছেড়ে যায় লঞ্চ। স্বস্তি, লঞ্চের ভিতরে একটু আরামদায়ক, কোনো যানজট থাকলেও সবসময় একটু ভালো লাগে আর কি যাতায়াতের। অনেক চাচু আছে, অনেক মেহমান আছে, ওদের সাথে খেলাধুলা করবো। বাড়ির পানে ট্রেনের বাঁশি। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বুধবার ভোর থেকেই কমলাপুরে ছিল উপচে পড়া ভিড়। উত্তরবঙ্গগামী ট্রেনে ছিল না তিল ধারণের ঠাঁই। বগিতে ঢুকতে না পেরে ঝুঁকি নিয়ে ছাদে ওঠেন অনেকেই। অ্যাক্সিডেন্ট হলেও দেওয়া লাগবে, ঝুঁকি নিয়ে দেশের বাড়িতে ঝুঁকি নিয়ে যাচ্ছে ভাই, কিছু করার নাই ভাই। সড়ক পথেও বেড়েছে যাত্রী চাপ। গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় দেখা যায় যানজট। এছাড়া রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বাড়তি ভাড়া নেয়ার সঙ্গে যোগ হয়েছে টিকিট না পাওয়ার অভিযোগ। ঈদের সময় যে কোনো সময় দেখা যাচ্ছে যে টিকিটের দাম ডাবল হয়ে যাচ্ছে, ট্রিপল হয়ে যাচ্ছে। এটা তো কোনো কিছু হইতে পারে না, এটা তো সিন্ডিকেট একটা। বিআরটিএ নিয়ে কথা বলে আমাদের আর কি হবে? আমরা তো 50 বছর ধরে বিআরটিএ দেখছি, বিআরটিএ কি করতেছে। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পুলিশের কন্ট্রোল রুম, ভিজিলেন্স টিম এবং র্যাবের কন্ট্রোল রুম বলেছে কোনো অভিযোগ খুব একটা তারা পাননি, খুব একটা ব্যত্যয় এখানে ঘটেনি। নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং বাসগুলি যথাসময় ছেড়ে যাচ্ছে, যাত্রী কোনো হয়রানির শিকার হচ্ছে না। এদিকে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে দুপুরের পর থেকে যাত্রীদের ঢল নামলে ফেরি ও লঞ্চ সংকটে দেখা দেয় দুর্ভোগ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের প্রচণ্ড ভিড় রয়েছে এবং আমরা সকাল থেকেই দেখেছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনের যে প্রবেশ মুখ রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছিলাম। বিশেষ করে সেখানে যে টিকিট চেক করে ভেতর প্রবেশের যে ব্যাপারটি, সেটির জন্য কিন্তু এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন রেলওয়ে স্টেশনের, তারাও কিন্তু হিমশিম খাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে সবার টিকিট চেক করাও কিন্তু সম্ভব হচ্ছিল না। আর বিশেষ করে যদি বলি যে যদিও তারা চেষ্টা করছেন তাদের মতো করে সর্বোচ্চ সবার টিকিট চেক করে তারপরে ভেতর প্রবেশ করতে দেওয়ার, তবে প্রচণ্ড ভিড়ের কারণে আমরা দেখেছি যে হয়তো সেটা সার্বিকভাবে সম্ভব হয়নি। এছাড়া আমরা কিন্তু দেখেছি যে প্রধান ফটকের পরে দ্বিতীয় স্তরেও কিন্তু আসলে টিকিট চেক করার যে একটি প্রক্রিয়া, সেটি আমরা দেখতে পেয়েছি। এছাড়া এখানকার যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদেরকে আমরা দেখেছি যে একেবারে ভোর
থেকেই কিন্তু তারা সচেষ্ট অবস্থায় রয়েছেন এবং সতর্ক অবস্থানে রয়েছেন যেন কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা কিংবা বিশৃঙ্খলা না ঘটে। তারপরও আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রথম দুটি ধাপ যে টিকিট চেক করার প্রক্রিয়া সেটি পার হয়ে কিন্তু যাত্রীরা যে প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যার যার গন্তব্যের যে ট্রেনগুলো ধরার জন্য প্ল্যাটফর্মে আসছেন। তো এই মুহূর্তে আমি প্ল্যাটফর্ম 1-এ রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পারাবত এক্সপ্রেস ট্রেনটি রয়েছে, যেটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে ঠিক 6:30টায়। তবে আমরা কিন্তু যে 6টারও আগে দেখেছি যে এই ট্রেনটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, যাত্রী বোঝাই হয়ে গেছে। তো এখানে যারা সিট কেটেছেন, টিকিট কেটেছেন তারা তো সিটে বসেছেন, এছাড়া স্ট্যান্ডিং টিকিট কাটা যাত্রীরাও কিন্তু ভেতরে দাঁড়িয়ে আছেন। তো ভেতরে কিন্তু আর কোনো ধরনের যাত্রী ধারণের জায়গা নেই। তো আমরা পরবর্তীতে দেখেছি যে যদিও ট্রেনের ছাদে যাত্রী পরিবহনের কোনো নিয়ম নেই এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে রেলওয়ে কর্তৃপক্ষ খুব কঠোর অবস্থানে রয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কমলাপুর রেলওয়ে স্টেশনে অনেকেই কিন্তু ট্রেনের ছাদে অবস্থান করছেন, তারা ছাদে উঠে তাদের যে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। যদিও আমরা জানি যে এই ব্যাপারটি কিন্তু প্রচণ্ড রিস্কি, তারপরেও কিন্তু সবাই যে জীবনের মায়া কিন্তু আসলে করছেন না, কারণ সবারই কিন্তু একটাই লক্ষ্য থাকে যে ঈদে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে বাড়ি ফেরা এবং পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ করার যে তাগিদ, সে কারণেই কিন্তু অনেকেই ভেতরে জায়গা না পেয়ে কিন্তু ছাদে অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছাদে যাত্রী ওঠার যে পরিমাণ সেটিও কিন্তু বাড়ছে। এছাড়া যদি আমি বলি যে আজকে সকালে এখন পর্যন্ত আমরা যে কটি ট্রেন দেখেছি যে সকাল 6টা থেকে ধূমকেতু এক্সপ্রেস 6টায় ছাড়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে সেটি প্ল্যাটফর্ম নাম্বার কিন্তু এখনও ডিসপ্লেতে দেওয়া হয়নি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেটি কিছুটা বিলম্বিত হয়ে ট্রেনটি হয়তো ছাড়বে। এছাড়া পর্যটক এক্সপ্রেস ট্রেন রয়েছে 6:30 ছাড়ার কথা ছিল, সেটিও আমরা দেখেছি যে প্ল্যাটফর্ম সংখ্যা ঘোষণা করা হয়নি। তারপর হচ্ছে নীলসাগর এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে 6:45-এ। এছাড়া যে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ার কথা রয়েছে 7টায় এবং 11 সিন্ধুর প্রভাতী ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে 7:15টায়। এবং একটু জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা না ঘটলেও রাতের বেলা আমরা দেখেছি যে বেশ কয়েকটি ট্রেন কিন্তু কিছুটা বিলম্বে এই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে। সেক্ষেত্রে কক্সবাজার এক্সপ্রেস আমরা দেখেছি 11:30টায় ছাড়ার কথা থাকলেও সেটি কিন্তু 40 থেকে 45 মিনিট লেট করে 12:15টার দিকে ছেড়ে গেছে। এছাড়া পঞ্চগড় এক্সপ্রেস কিন্তু 11:30টায় ছাড়ার কথা ছিল, সেটি কিন্তু আমরা দেখেছি যে রাত 3টা বাজে এই ঢাকা ত্যাগ করে গেছে। এছাড়া তুর্নানিশিতা ট্রেনটি 11:30টায় ছাড়ার কথা থাকলেও সেটি কিন্তু 12:15টার পরে এখান থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া আমি একটু জানিয়ে রাখি যে আমরা জানি যে গতকাল দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে যে নীলসাগর এক্সপ্রেসের যে লাইনচ্যুত 9টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ছিল, তারপরে কিন্তু আমরা দেখেছি যে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ কিন্তু একেবারেই বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে আমরা দেখেছি যে সন্ধ্যার দিকে দুটি রিলিফ ট্রেন সেখানে উদ্ধার কাজে যায়। তো রাত পর্যন্ত আসলে আমরা দেখেছি সেটি কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি এবং তারা বলছিলেন গভীর রাতে ভোর 4টা-5টার মধ্যে উদ্ধার করা সম্ভব হবে। সেটি সম্ভব না হলেও আমরা দেখেছি যে বিকল্প উপায়ে যেই অংশটুকুতে আসলে ট্রেন চলাচল সম্ভব হচ্ছে না, তার আগ পর্যন্ত ঢাকা থেকে ট্রেন যাচ্ছে এবং তারপরে যাত্রীদেরকে প্রায় 5 কিলোমিটার পথ হেঁটে পরবর্তীতে যে রেল লাইন যেখানে ভালো আছে সেখানে অপর প্রান্তে ট্রেন ধরে কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে যেতে হচ্ছে। এবং আমরা দেখছিলাম যে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাটগামী যে ট্রেনগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়ছিলেন এবং আমরা রাতে দেখেছি যে বেশ দুর্ভোগের একটি চিত্র কিন্তু আমাদের সামনে ধরা দিয়েছে। আমরা দেখেছি যে অসংখ্য যাত্রী রাতের বেলা তারা কিন্তু এই প্ল্যাটফর্মে এসে অবস্থান নিয়েছিলেন এবং তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন ট্রেনের জন্য এবং ট্রেন আসলে কখন ছাড়বে এবং আদৌ ছাড়বে কিনা সেই অনিশ্চয়তা কিন্তু তারা ভুগছিলেন। আমরা দেখছিলাম বিভিন্ন বয়সী যাত্রীরা ছিলেন, শিশু থেকে শুরু করে বয়স্ক যাত্রীরা অনেকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিলেন। তো সেই দুর্ভোগের চিত্র কিন্তু আমাদের চোখে ধরা পড়ছে। আর সকাল থেকে কিন্তু আমরা দেখছি সার্বিকভাবে যাত্রী চাপ রয়েছে এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু যাত্রী চাপ বাড়ছে। তো এখন পর্যন্ত বলা যায় যে ভিড় থাকলেও মোটামুটি স্বাভাবিকভাবেই কিন্তু ঢাকা থেকে যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তারা স্বাভাবিকভাবেই কিন্তু তাদের কাঙ্ক্ষিত ট্রেনে উঠছেন এবং এখান থেকে গন্তব্যে কিন্তু ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আর যেমনটি বলছিলাম যে শিডিউল বিপর্যয় না থাকলেও কিছুটা বিলম্বিত হয়ে কিন্তু এখান থেকে ট্রেন ছাড়ছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ যাত্রার সবশেষ খবর। যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে।
এদিকে ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন শতাধিক যাত্রী। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের 7 জেলার যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে। স্থানীয়রা বলছেন, সতর্কতামূলক সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনার কবলে পড়েছে নীলসাগর এক্সপ্রেস। ঈদযাত্রার আনন্দ রেলে চেপে বাড়ি ফিরছিলেন উত্তরাঞ্চলের মানুষ। মাঝপথে ট্রেন দুর্ঘটনায় মুহূর্তে উচ্ছ্বাস মিলিয়ে যায় বিষাদে। বগুড়ায় নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি হয় লাইনচ্যুত। ঢাকা থেকে বুধবার সকালে ছেড়ে যাওয়া এক্সপ্রেস ট্রেনটি সান্তাহারের বাগবাড়ি পৌঁছালে হঠাৎ একে একে 9টি বগি লাইনচ্যুত হয়। আহত হন শতাধিক যাত্রী। তাদের উদ্ধার করে নওগাঁ আদমদিঘিতে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এমন বিকট শব্দ, আমরা দৌড়ে আসছি, আর দেখি ধুলা অন্ধকার। যারা সাথে ছিল তারা হুড়াহুড়ি করে লাফ দেওয়ার পরে স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ওই এলাকার রেল লাইনে 6 ইঞ্চি ফাটল দেখা যায়। সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলে বেশ কয়েকজন কর্মী ওই স্থান মেরামতের কাজ করেন। সতর্কতামূলক ব্যবস্থার জন্য প্রতিটি ট্রেনকে দেওয়া হচ্ছিল সিগন্যালও, কিন্তু নীলসাগর এক্সপ্রেস ওই সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা। এখানে ট্রেনটা ধীরে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা অনেক জোরে আসছে, আসার কারণে দুর্ঘটনা ঘটছে। আমাদের 4টা ইউনিটে টোটাল 47 জন ভিকটিমকে রেস্কিউ করে ফার্স্ট এইড দিয়ে আমরা নওগাঁ সদর হসপিটালাইজ করেছি। রেলওয়ে বলছে, দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে বগুড়া ও রংপুর সহ উত্তরাঞ্চলের 7 জেলার রেল যোগাযোগ বন্ধ থাকে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় পাবনা থেকে আসা রিলিফ ট্রেন। লাইনচ্যুত বগি উদ্ধার ও লাইন মেরামতের পর রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানায় কর্তৃপক্ষ। 4 জনের তদন্ত টিম হয়েছে। চিফ ইঞ্জিনিয়ার, চিফ সিগন্যাল ইঞ্জিনিয়ার, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট। নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সান্তাহার রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শহীদুল ইসলামকে দায়িত্বের অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এই মুহূর্তে সান্তাহার বাগবাড়িয়া এলাকায় আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল দুপুরের পর থেকে এখন পর্যন্ত প্রায় 16 ঘন্টা পার হচ্ছে। এই পর্যন্ত কিন্তু রেলের যে সংস্কারের কাজ তা অব্যাহত রয়েছে, তবে পুরো রেল যোগাযোগ এই মুহূর্তে বন্ধ রয়েছে। সারা রাত ধরে কাজ করেছে রেল বিভাগের যে সব কর্মী রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে রেলের যে স্লিপার বগির লাইন যেগুলো রয়েছে, এই লাইনগুলো ধাপে ধাপে কাজ করছে। তবে ব্যাপক পরিসরে কিন্তু রেলের এই গতকালের পর থেকে আমরা দেখছিলাম পুরো রেল ব্যবস্থাটি কিন্তু একদম ভেঙে পড়েছিল। এখানকার যারা দায়িত্বে ছিলেন তারা বলছিলেন যে দীর্ঘদিনের একটা অব্যবস্থাপনার কারণেই এরকম একটি হঠাৎ যখন গতকাল দুপুরের পর থেকে এই যে রেলের গতি যে ছিল সেই গতি অনুযায়ী কিন্তু এখানে 9টি বগি লাইনচ্যুত হয়েছিল এবং বগি লাইনচ্যুত হওয়ার পর নীলসাগর এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে আসা এই নীলসাগর এক্সপ্রেসের শত শত যাত্রী কিন্তু একদিকে বিপদে পড়েছিল এবং অসংখ্য যাত্রী কিন্তু আহত হয়েছিল। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে রাতে এক দফা রিলিফ ট্রেন এসে কিছু ট্রেনের যে বগিগুলো রয়েছে এই বগিগুলো তারা সরিয়ে রেখে ভাঙ্গা পাটাতন, ভাঙ্গা স্লিপার এগুলো আবার সংস্কারের জন্য সারা রাত ধরেই কাজ করেছে। তবে এখন পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে পুরো যোগাযোগটাই কিন্তু বিচ্ছিন্ন রয়েছে এবং রেলের কর্মকর্তাদের দিক থেকে যে বার্তাটি জানানোর চেষ্টা করছেন যে আজ দুপুর নাগাদ এই সংস্কার কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখন পর্যন্ত এখানে আমরা যা দেখছিলাম যে পুরো রেলের যে প্রায় 200 থেকে 250 ফিটের মতো এরিয়া জুড়ে এই ধ্বংসের একটা চিত্র এখানে আমরা দেখছি। এবং রেলের পাটাতনগুলো ভেঙে যাওয়ার কারণে রেলের যে বগি তা কিন্তু ছিটকে পড়ে রয়েছে পাশেই। এবং সারা রাত ধরে যদিও কাজ করেছে, তারা আশাবাদী যে দুপুর নাগাদ বিরামহীন এই কাজের মাধ্যমে তাদের এই প্রচেষ্টা সফল হবে এবং দুপুরের পর থেকে হয়তো উত্তরবঙ্গের সঙ্গে যে রেলের যোগাযোগ ব্যবস্থা তা আবার পুনর্বহাল তারা আশা করছেন। তবে আমরা স্ক্রিনে যদি একটু দেখানোর চেষ্টা করি যে পরিমাণ এই গতকালকের দুর্ঘটনার যে চিত্র তাতে কিন্তু একেবারে ভয়াবহ বলা যায়। কারণ রেলের যে মূল বগি ছিল, বগি এবং যে স্লিপারগুলো ছিল সেখান থেকে পুরো চাকা কিন্তু ছিটকে পাশে দুমড়ে মুচড়ে পড়ে যাওয়ার কারণে গতকাল থেকেই কিন্তু এই বিচ্ছিন্ন অবস্থা বিরাজ করছে। এবং আমরা যতদূর জানতে পারছি শতাধিকের উপরে কিন্তু সাধারণত যারা রেলের উপরে ছিলেন অনেক যাত্রীর ঈদ ফেরত এই যাত্রীদের কিন্তু ভিতরে ছিলেন সব মিলে স্থানীয় হাসপাতালগুলোতে কিন্তু অনেকে এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং এই অবস্থায় রেল বিভাগের পক্ষ থেকে তারা গতকালকে একটি 4 সদস্যর
কমিটি গঠন করেছিল। 4 সদস্য কমিটির মধ্যে ইতিমধ্যে কিন্তু 4 জনকে শোকজ করা হয়েছে এবং অব্যাহতির পত্র আমরা যতদূর জানতে পারছি দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গের সঙ্গে যে এই অঞ্চলের রেল যোগাযোগের যে বড় মাধ্যম, এই সান্তাহারের পাশে ঠিক বাগবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনার পর থেকেই এই শত শত মানুষের একদিকে যেমন আর্তনাদ ছিল, সেই সাথে এই স্থানীয় বাসিন্দারা বলছেন এই জায়গাটিতে কিন্তু রেলের অনেকটাই দুর্বল পাটাতন এবং স্লিপারগুলো আগে থেকেই নড়বড়ে থাকার কারণে এই দুর্ঘটনার তারা আগে বার্তা দিয়েছিলেন, আগে জানিয়েছিলেন, কিন্তু অসতর্কতা এবং দায়িত্বহীনতাকেই এখানে দায়ী করা হচ্ছে যে রেলের যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু সঠিক ব্যবস্থাপনার একটি ঘাটতি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এবং বিগত দিনেও কিন্তু একই স্থানে এরকম দুর্ঘটনার কথা স্থানীয় বাসিন্দাদের দিক থেকে জানানো হচ্ছিল। সব মিলে তারা আশা করছেন যে দুপুরের পর থেকে এই রেলের যোগাযোগ পুনর্বহাল হওয়ার সম্ভাবনা রয়েছে, রেল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল সার্বিক সান্তাহারের পাশে বাগবাড়ি এলাকায় রেল দুর্ঘটনার খবরের সবশেষ আপডেট। যুক্ত ছিলাম সান্তাহার বাগবাড়ি এলাকায়। ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে হবে উত্তর সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় ঈদ জামাত। তবে এবার ঈদ আনন্দ র্যালি হচ্ছে না বলে জানান প্রশাসক। ঈদ উল ফিতর সামনে রেখে প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ। প্যান্ডেল নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা সবই চলছে জোরে সোরে। শেষ মুহূর্তের কাজ তদারকি করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট দফতর। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। অংশ নেবেন প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে এবার প্রায় 25,400 বর্গমিটারের ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে পারবেন 35,000 মুসল্লি। আমাদের কাজ শেষ, আজকের মতে শেষ, কালকে টুকটাক থাকলে ওটা ক্লিয়ার করব। আজকে করলে আমাদের মোটামুটি শেষ, খালি থাকবে আপনি নিচের বিছনা, কাপড় সাদা তেরপাল দিয়ে পরে সাদা কাপড় দেবো। ঈদগাহ মাঠের চতুর্পাশ সব সময় চেষ্টা করছি যে মশার থেকে কিভাবে এখানকার মানুষদের রক্ষা করা যায়, এমনকি আমাদের যতটুকু করার সাধ্যমতো আমরা সেই কাজগুলো এগিয়ে যাচ্ছি। এদিকে আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠেও চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় ঈদ জামাতের প্রস্তুতি। মাঠ পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক জানান সকাল 8টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। 10,000 পুরুষ ও 600 নারীর নামাজের ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত মুসল্লি হলে তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হবে। বৃষ্টি হলে সেই ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি যাতে নামাজ আদায় করতে গিয়ে কোনো মুসল্লিদের কোনো বিঘ্ন না ঘটে। আর মহিলাদের জন্য আমরা পাশে 500 থেকে 600 মহিলা বোনেরা যাতে নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। সব মিলে এখানে 10,000 একসাথে নামাজ আদায় করতে পারবে। তারপরেও যদি আমাদের এক্সট্রা ব্যবস্থা আছে, সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও জানান প্রশাসক। তবে এবার উত্তর সিটিতে গতবারের মতো থাকছে না কোনো আনন্দ র্যালি। এখানে কোনো মেলা হবে না, এখানে কোনো আনন্দ শোভাযাত্রা হবে না। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত হচ্ছে ঈদগাহ। জামায়াতের স্থানগুলোতে পরিচ্ছন্নতা ও রং করার কাজ শেষ পর্যায়ে। মুসল্লিদের সুবিধার্থে অজু, যানবাহন রাখার স্থানসহ সার্বিক সহযোগিতায় আশ্বাস প্রশাসনের। পাশাপাশি নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। দেশের সবচেয়ে বড় 2 ঈদগাহের মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়া অন্যতম। এবার ঈদ উল ফিতরের 199তম জামায়াতের জন্য প্রস্তুত করা হচ্ছে মাঠকে। এরই মধ্যে লাইন টানা, রং করা ও অজুখানা মেরামত করা হয়েছে। মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিত্বে জামায়াত শুরু হবে ঈদের দিন সকাল 9টায়। এদিকে জামায়াতকে ঘিরে থাকছে 4 স্তরের নিরাপত্তা বলয়। দূরের মুসল্লিদের জন্য থাকছে 2টি স্পেশাল ট্রেন সার্ভিস। সমগ্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে এখানে ঈদের জামাত আদায় করার জন্য, অর্থাৎ ঈদের জামাতে আগমনের জন্য আমরা ইনভাইটেশন লেটার পাঠিয়েছি। পোশাকে পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে, পাশাপাশি র্যাব এবং অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। দেশের আরেক বৃহৎ জামায়াত অনুষ্ঠিত হবে দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে। ঈদের দিন সকাল 9টায় ঈদ উল ফিতরের নামাজে ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান। এরই মধ্যে শেষ হয়েছে পরিচ্ছন্নতা, মাইক লাগানো, পানি সরবরাহ ও পয় নিষ্কাশনের কাজ। মুসল্লিদের নিরাপত্তায় থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। লাইন যেন বেকা না হয়, মুসল্লির যেন নামাজ পড়ার জন্য সুবিধা হয়, তার জন্য আমরা কাজ করেছি। মাইক সেটিংও চলতেছে, রং সব চলতেছে।
আশা করা যায় হয়তো আমরা ঈদের আগে, নামাজের আগে আগে কাজ সম্পন্ন করতে পারবো। বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রথম ও প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালা মসজিদে। সিটি কর্পোরেশনের আয়োজনে প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8টায়। প্রথম জামাত যেটাতে ইনফ্যাক্ট আমরা সবাই উপস্থিত থাকি সেটা সকাল 8টায়, আর ঈদের দ্বিতীয় জামাতটা অনুষ্ঠিত হবে সকাল 8:45। রংপুরের প্রধান ঈদের জামায়াত কালেক্টর ঈদগাহ মাঠে সকাল 8:30টায়। ইমামতি করবেন মাওলানা বাইজিদ হোসাইন। তবে বৃষ্টি হলে রংপুর জেলা মডেল মসজিদে 2 ধাপে অনুষ্ঠিত হবে জামায়াত। সকাল 8:30টায় ঐতিহাসিক কেন্দ্রীয় শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে সিলেট নগরের প্রধান ঈদ জামায়াত। মুসল্লিদের সুবিধার্থে থাকবে 4টি মেডিকেল টিম ও লক্ষাধিক পানির বোতল। আংশিক যে ময়লাগুলো আছে আর এই যে ধুলা বালু টাইপের যেগুলো আছে আর কি, এগুলো আমরা যেমন মানুষ তো নামাজ পড়বে ওইটা উপলক্ষ করে আর কি একবারে বালুসহ আপনার ক্লিন করে। হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায় অনুষ্ঠিত হবে বরিশালের প্রধান ঈদের জামায়াত। মুসল্লিদের সুবিধার্থে ও তাদের নিরাপত্তা নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। নিরবিচ্ছিন্নভাবে যাতে সবাই আসতে পারে এবং শৃঙ্খলার সাথে সবাই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারে এবং তারপরে ইনশাআল্লাহ হাসি মুখে বাড়ি যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্কতা দিয়ে ডিউটি পালন করে। খুলনার প্রধান ঈদের জামায়াত সকাল 8টায় সার্কিট হাউস মাঠে সামিয়ানা টাঙ্গানো রোলার দিয়ে মাঠ সমান করার শেষ মুহূর্তের কাজ করছেন সিটি কর্পোরেশনের কর্মচারীরা। নগরীর 31টা ওয়ার্ডেই ঈদের জামাতের যে নির্ধারিত স্থান আছে সেসব জায়গায় খুলনা সিটি কর্পোরেশন প্যান্ডেল করে দিচ্ছে। সকাল 8টায় রাজশাহীর প্রধান ঈদের জামায়াত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে প্রায় 25,000 মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন এই মাঠে। 6টি আমরা রাজশাহী সিটি কর্পোরেশন থেকে ঈদের নামাজের ব্যবস্থা করেছি। ঈদের জামায়াতের সময় ঝড় বৃষ্টি হলে প্রতিটি ঈদগাহে নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা। তানজিল হাসনাত, সময় সংবাদ। সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী 20 মার্চ ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার জন্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। দাম্মাম, মক্কা, মদিনা সহ দেশের বিভিন্ন অবজারভেটরিতে সূর্যাস্তের পর আকাশ পর্যবেক্ষণ করা হয়, তবে কোথাও শাওয়াল মাসের চাঁদের দেখা মেলেনি। طبعا الاستعداد هنا من الرؤاة الذين رصدوا طبعا ভোরের সময় আরও থাকছে। ঈদ সামনে রেখে জমজমাট সেমাইয়ের বাজার। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখীতেও দাম না বাড়ায় স্বস্তি ক্রেতার। ভালো বিক্রি হয় খুশি ব্যবসায়ীরা। সরকার গঠনের প্রথম মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের চমক বিএনপির। প্রধানমন্ত্রীর উদ্যোগে খুশি সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, অতীতের মতো বড় বড় প্রকল্পের নামে দুর্নীতি, স্বজনপ্রীতি না হলে সফল হবে তারেক রহমানের সরকার। হাসান ওয়ালির প্রতিবেদন। সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান। ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে ক্ষমতা নিয়ে 1 মাসেই সাধারণের মাঝে আশার সঞ্চার করেছে নতুন সরকার। ভোট দেওয়ার টাটকা স্মৃতি থাকতে থাকতে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ পালন করিব। এরই মধ্যে সফলতার পালকে যুক্ত ফ্যামিলি কার্ড, ধর্মীয় নেতাদের ভাতা প্রদান ও খাল কাটা কার্যক্রমের সূচনা। পহেলা বৈশাখে চালু হচ্ছে কৃষক কার্ড। এর আগে মওকুফ করা হয় 10,000 টাকার কৃষি ঋণ। দেশ পুনর্গঠনের প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন সরকার প্রধান, আর এর সুফল পেতে শুরু করেছেন সাধারণ মানুষ। বর্তমান সরকার 1 মাসের মধ্যে যথেষ্ট অগ্রগতি বা সম্ভাবনাময় কিছু কাজ করেছে। কথা যেটা দিয়েছেন নির্বাচনের আগে তিনি সবই পালন করেছে। প্রধানমন্ত্রী কর্মচাঞ্চল্যতা এবং সরকারের কার্যক্রমকে আশা জায়গা নিয়ে আখ্যা দিয়ে প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে তাগিদ দেন এই রাজনৈতিক বিশ্লেষক। ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, তো অসাধারণ দুটি কাজ নিয়েছেন এবং আমি মনে করব যে এই দুটো খুবই সাকসেসফুল। বাংলাদেশের মানুষ খুব আশান্বিত। একটাই আমাদের কথা থাকবে, কোনোভাবে দুর্নীতি যাতে এতে ঢুকে না পড়ে। প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে নতুনত্বের বার্তা রয়েছে মন্তব্য করে প্রকল্প বাস্তবায়নে বিরোধী দলকেও যুক্ত করা তাগিদে বিশ্লেষকের। ইতিমধ্যেই যে কাজগুলো তিনি শুরু করেছেন এগুলো তাদের নির্বাচনী ইশতেহারেই আছে যে তিনি ধাপে ধাপে সেগুলো বাস্তবায়ন করবেন। বিরোধী দলের যারা জনপ্রতিনিধি আছেন, জনগণ দ্বারা যারা নির্বাচিত হয়েছেন, তাদেরকেও এই মহতি কাজের সাথে সংশ্লিষ্ট করে এই কাজগুলো বাস্তবায়ন। জনতার কাছে ছুটে যাওয়া, প্রটোকলবিহীন পথ চলা, সব মিলিয়ে এখনো সফলতার পাল্লা ভারী সরকারের। আগামীতেও ধারাবাহিকতা রক্ষার তাগিদ বিশ্লেষকদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব সহ সরকার নানা সংকট মোকাবেলায় দক্ষতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জ্বালানি সংকট সত্ত্বেও তেলের দাম বাড়েনি দেশে। বুধবার রাতে দলের গুলশান কার্যালয়ে ব্রিফিং করেন স্থানীয় সরকার মন্ত্রী। চলতি বছরই স্থানীয় সরকার নির্বাচন হবে বলেও জানান মির্জা ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের 1 মাস পার করল বিএনপি। এর মধ্যে দেশ পরিচালনার দায়ভার বুঝে নিতে ব্যস্ততার মধ্যেই আছেন সরকারের নীতি নির্ধারকরা। সরকারের সফলতা বা ব্যর্থতার হিসাব কষা ঠিক এ সময়ে যৌক্তিক না হলেও স্থানীয় সরকার মন্ত্রীর কাছে জানতে চাওয়া কেমন গেল নতুন সরকারের প্রথম মাস। একটা সম্পূর্ণ নতুন একটা সরকারের 30 দিনের মধ্যেই এই কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটা কমিটমেন্ট না বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা বড় কাজ। গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। তুলে ধরেন গত 1 মাসে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চিত্র। ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট যেটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি। এরপরে ছিল আমাদের 10,000 টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ, সেটা করা হয়ে গেছে। এরপরে আমাদের আছে খাল খনন, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। যুদ্ধের ফলে যে আপনার তেলের দাম বেড়ে গিয়ে তো বড় রকমের সমস্যা তৈরি হয়েছে। বাট আল্লাহর হুকুমে এখন পর্যন্ত কিন্তু খুব বলা যেতে পারে যে যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, সব বিতর্কের সমাধান হবে সংসদে। যেহেতু দলীয় সরকার কিছু তো দলীয় লোক তো থাকবেই। এটাকে আপনার সমালোচনা হতে পারে, আমরা সমালোচনা হবে না তা বলছি না, কিন্তু এটা নিয়ে আমরা খুব একটা উদ্বিগ্ন নই। চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন হবে জানিয়ে ফখরুল বলেন, দলীয় সম্মেলনের প্রস্তুতির কাজও চলছে সমান তালে। আওয়ামী লীগের রাজনীতি ইস্যুতে সরকার বিচলিত নয় উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব বলেন, রাজনীতি চলবে রাজনীতির পথে। কথা বললে আপনার সমস্যা হয়। দেশের সামগ্রিক উন্নয়ন স্থিতিশীলতা বজায় রেখে অর্থনীতিকে সুস্থ ধারায় ফেরানোকে চ্যালেঞ্জ ধরে নিয়েই সরকার কাজ করছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও স্থানীয় পর্যায়ে এককভাবে লড়তে চায় জামায়াত। এর মধ্যে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে দলটি। সময় সংবাদকে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা জানান, চলতি মাসেই প্রার্থী বাছাইয়ের প্রাথমিক কাজ শেষ হবে। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। সবশেষ জাতীয় নির্বাচনে দেশব্যাপী 30% বেশি ভোট পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, যা দলটির রাজনৈতিক ইতিহাসে এক স্পষ্ট উত্থান। দলটির পক্ষের এই জোয়ার সামনে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতেও কাজে লাগাতে চায় জামায়াত। ইতোমধ্যে জামায়াত প্রধান ডাক্তার শফিকুর রহমান নেতাকর্মীদের আসন্ন স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন। আগামীতে এই শক্তির বিরুদ্ধে, এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে আবার আমাদেরকে লড়তে হবে। ইনশাআল্লাহ আমরা এখন থেকে আমাদের কৌশল নির্ধারণ করে কোনো অপকৌশলের রাস্তা আমাদের ধরা লাগবে না, কৌশলই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। সামনের নির্বাচনগুলোর জন্য কেমন প্রস্তুতি শুরু করেছে জামায়াত তা জানতে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার মুখোমুখি হয় সময় সংবাদ। তারা জানান, সংগঠনের তৃণমূল পর্যায়ের কমিটিগুলোকে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলা পরিষদের জন্য 3 জন করে প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে। এসব তালিকা থেকে বাছাইকৃত প্রার্থীদের কেন্দ্র থেকে গ্রিন সিগন্যাল দেয়া হলে ঈদের পর থেকেই মাঠ গোছাতে নেমে পড়বেন তারা। পুরোদমে আমরা সারা দেশে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছি। আমাদের আগের প্রস্তুতি আছে। এখন আমরা সব জায়গায় যেতে স্থানীয় পর্যায়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, এই জন্য আমাদের জোর কার্যক্রম চলছে কিন্তু সারা দেশে। সিটি কর্পোরেশনগুলো যেহেতু প্রথম হবে সরকারের পক্ষ থেকে ডিক্লেয়ার করেছেন, সেই জন্য প্রথমে বলছি যে এই ব্যাপারে আলোচনা করে প্রস্তাবনা পাঠানোর জন্য প্রত্যেকটা সিটি কর্পোরেশন থেকে 3 জনের একটা প্যানেল ওনারা পাঠাবেন। আমরা এটা এখানে কেন্দ্রীয় কমিটি ফাইনাল করব। আর বাকি যতগুলো স্থানীয় সরকার কাঠামো আছে, প্রতিষ্ঠান আছে, সেগুলোতেও প্রস্তুতি নেওয়া হবে। তো এটা লোকালি আমরা ডিসিশন নেব। নেতারা জানান, জাতীয় নির্বাচনে জোটবদ্ধ অংশ নিলেও স্থানীয় নির্বাচনে এককভাবেই লড়তে চায় দলটি। এখন পর্যন্ত ডিসিশনে হচ্ছে যে আমরা এককভাবে করে আলাদা আলাদা করব। স্ব অবস্থান থেকে প্রস্তুতি নেবেন, প্রস্তুতি নিয়ে ওনারা কাজ করবেন। 2-1টা দল তো প্রার্থী ঘোষণা করছে, তারা তো আর আমাদের সাথে আলাপ করে নাই।
এই জন্য আমরা আমাদের প্রস্তুতিটা পুরোদমে নিচ্ছি। জাতীয় নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট মোট 77 আসনে জয়লাভ করে, যার মধ্যে 68 আসন পায় জামায়াত ইসলামী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজ প্রণালী বন্ধ থাকার পরও জ্বালানি তেল ও এলএনজি নিয়ে আরও 5টি জাহাজ ফিরেছে চট্টগ্রাম বন্দরে। সকাল থেকে শুরু হয়েছে খালাস। এ নিয়ে যুদ্ধ শুরুর পর গত 14 দিনে বন্দরে ভিড়ল জ্বালানিবাহী 24টি জাহাজ। সাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে একে একে ভিড়ল জ্বালানিবাহী 3টি জাহাজ। বুধবার সকাল 8টা থেকে শুরু হয় জাহাজে করে আমদানিকৃত জ্বালানি টার্মিনালে পাঠানো। জ্বালানি তেলের খালাস এবং সরবরাহ নিরাপত্তার নিশ্চিতে মোতায়েন রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বাকি 2টি জাহাজ রয়েছে বন্দরের বহির্নোঙরে। হাই সালফার ফুয়েল অয়েলবাহী জাহাজ লেডি অফ ডোরিয়া এবং এসসি গোল্ড ওশান নামের জাহাজ দুটি সিঙ্গাপুর থেকে আসলো। এলএনজিবাহী প্রাচীনামী জাহাজটি এসেছে অস্ট্রেলিয়া থেকে। মূলত সমুদ্রগামী জাহাজে বিক্রির পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য আনা হয়েছে হাই সালফার ফুয়েল অয়েল। চট্টগ্রাম বন্দরে মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত প্রায় 18টি জাহাজ, জ্বালানিবাহী জাহাজ, তাদের মালামাল খালাস করে চলে গেছে এবং বর্তমানে এই মুহূর্তে আমাদের আউটার অ্যাঙ্কারেজ সহ বন্দরের জলসীমায় 5টি জাহাজ তাদের জ্বালানি কার্গো আনলোডিংয়ের কাজ করছে। অবশ্য আগামী 20 থেকে 23 মার্চের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে অ্যাঙ্গোলা থেকে এলএনজিবাহী জাহাজ, সেনেগাল বেঙ্গলিয়া, ওমানের এলপিজিবাহী জাহাজ বিউক বুরনহাম এবং মালয়েশিয়ার মর্নিং জান। এছাড়া বেস ওয়েল নিয়ে এবি অলিভিয়া জাহাজটি আসবে থাইল্যান্ড থেকে। মধ্যপ্রাচ্য যুদ্ধের এই অস্থির সময়ে জ্বালানি তেল সংগ্রহ করা এবং সেই জ্বালানি তেল বাংলাদেশে এনে খালাস এবং সারা দেশে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এখন কঠিন চ্যালেঞ্জ। এর সব কিছুতেই উত্তরণ ঘটছে বাংলাদেশ। বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করছে জ্বালানি তেল এবং খালাস হচ্ছে বন্দরের উপকূলীয় এলাকায়। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি থেকে কমল দে, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। 30 মিটার ব্রিজের অভাবে 7 কিলোমিটার ঘুরে চলছে ভারী যানবাহন। ঝুঁকি নিয়ে নড়বড়ে সেতু পারাপার হচ্ছেন পথচারীরা। চুয়াডাঙ্গায় দুর্ভোগে কয়েক গ্রামের বাসিন্দা। ঈদ উপলক্ষে জমে উঠেছে সেমাইয়ের বাজার। রোজার ঈদের ঐতিহ্যবাহী এই খাদ্যপণ্যটির দাম না বাড়ায় ক্রেতা সাধারণের মধ্যে স্বস্তি দেখা গেছে। ভালো বিক্রি হওয়ায় খুশি দোকানিরাও। রমজানের ঈদ মানেই বাহারি সেমাইয়ের সমাহার। বাঙালি মুসলমানের ঐতিহ্যে মিশে আছে মুখরোচক এই খাবারটি। তবে ঊর্ধ্বমুখী বাজারে দাম নাগালের মধ্যে থাকায় সেমাইয়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। ঈদের উৎসবে বেচা কিনা মনে লোক যে ঢুকার মতো কোনো জায়গা থাকতো না এবং ক্রেতাদেরকে আমরা মাল দেবো সেই সুযোগও পাইতাম না। অনেক সময় ক্রেতারা নিজেরাই এলো হিসাব করে আমাদেরকে টাকা পয়সা দিয়ে যেত। লাস্টি 400 গ্রাম রইলো আপনার 180 টাকা, আর খোলাটা হইলো 1 কেজি 200 টাকা, লালটা 220 টাকা, 180 টাকা। গত বছর থেকে কম। মার্কেটে সব আইটেমই আছে, কোনো আইটেমের শর্ট নাই। ঈদের ছুটিতে সেমাই যেন অন্যতম অনুষঙ্গ। ঐতিহ্যবাহী এই খাবারের পদের প্রতি মানুষের আগ্রহ চিরচেনা। আমার ওয়াইফ নিজেছে, আমি দেখতেছি মোটামুটি রিজনেবল, ভালো আলহামদুলিল্লাহ। উৎসব তো অবশ্যই মনে হয়, হয়তো গ্রামের বাড়ি, ঢাকা তো তেমন একটা উৎসব নেই। এবার ভালো সেমাই বিক্রি হওয়ায় বিক্রেতারাও খুশি। দাম দরের কি অবস্থা ভাই? ঈদের বাকি তো আর 3 থেকে 4 দিন, তো ঈদের চাহিদা থাকে সেমাই, চিনি, পাউডার দুধ, কিশমিশ, আলু বোকরা, এগুলোর চাহিদা ভালো। দাম দর আসলে যা বাড়ার আগেই বাড়ছে। এখন ঈদের বাকি তো 3-4 দিন আছে, এখন আর দাম বাড়ার সম্ভাবনা নাই। মানুষ আছে, এখন ছুটি হওয়ার পরে তো মানুষের একটু চাপ বাড়ছে, বেচা কিনা ভালো হইতেছে। সব কিছু আছে, চিনি, সেমাই পর্যাপ্ত পরিমাণ, কোনো দামও বেশি না, সংকটও না, সবই আছে। সেমাই, চিনি, কিশমিশ বা এর সাথে যত ধরনের মশলা, দুধ সবই নিচ্ছে, যে যা সাধ্য অনুযায়ী নিচ্ছে। সেমাইও ভালো যাচ্ছে, মোটামুটি ভালো, দামও ভালো পাচ্ছি, যাচ্ছেও ভালো, কাস্টমার নিচ্ছে। সব শ্রেণী পেশার মানুষের ঘরে ঘরে ঈদের দিনে মিষ্টিমুখ হয় সেমাই দিয়ে। তারই ধারাবাহিকতায় এখন শুধু ব্যস্ততাই নয়, বরং উৎসবমুখর হয়ে উঠেছে এক একটি সেমাইয়ের দোকান। রমজানের ঈদ মানেই বাঙালি মুসলমানের ঐতিহ্যে চিনি সেমাইয়ের সমাহার। বাহারি রঙের সেমাই এসেছে বাজারগুলো, ক্রেতারাও কিনছেন উৎসবমুখর পরিবেশে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঈদের আনন্দ নেই খুলনা অঞ্চলের পাট শ্রমিকদের। লোকসানের অজুহাতে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক পাটকল। রফতানি স্থবিরতায় কমে গেছে কাজের সুযোগ। এতে কর্মহীন হয়ে পড়ছেন হাজারো শ্রমিক। তবে মিলগুলো আবারও চালুর উদ্যোগের আশ্বাস বিজেএমসির। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট।
যে খালিশপুর এলাকা এক সময় ঈদের এক সপ্তাহ আগে থেকেই উৎসবের আমেজ বিরাজ করত, সেখানে এখন শুনশান নীরবতা। 2 মাস উৎপাদন বন্ধ থাকার পর গত 26 ফেব্রুয়ারি খুলনার দৌলতপুর জুট মিল আনুষ্ঠানিকভাবে লে অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। কাঁচা পাটের উচ্চমূল্য আর লোকসানের চাপ দেখিয়ে বন্ধ করা হয় 3 বছর ধরে ইজারায় চালানো রাষ্ট্রায়ত্ত কারখানাটি। এতে হঠাৎ কর্মহীন হয়ে পড়েন কয়েকশো শ্রমিক। কোনো ফয়সালাই পাই না, আমাদের বেতন কবে পাবো এও কইতে পারি না, আর আমি চাকরিটা থাকবে কিনা। পাটের দাম বৃদ্ধি দেখাইয়া তারা মিলটা বন্ধ করে এবং কিছুদিন পরে একটা ল্যাপের নোটিশ দেয়। জুট সম্পর্কে এনাদের কারণ কোনো ধারণা, কোনো অভিজ্ঞতা নাই, তাই আজকে আমাদের এই সাধারণ শ্রমিকের আমাদের আজকে এই দুর্গতি। এই জনপদে রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের মধ্যে বেসরকারিভাবে চালু 4টির বাকি 3টিতেও উৎপাদন সীমিত। অন্যদিকে বেসরকারি মিলগুলোতে উৎপাদন নেমেছে 1/3। একই সঙ্গে বন্ধ পাট রফতানি। এতে ঈদের আগে কর্মহীন হয়ে শ্রমিকদের জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। ঈদের সময় আমাদের সরকার বোনাস দিত, বিল পাইতাম, আমরা আমাদের ছেলে সন্তান লেখাপড়া করতো। ঈদ বলতে শ্রমিক এবং গরিবদের কাছে ঈদ বলতে কোনো শব্দ নাই। 71-তে 26টা জুট মিল বন্ধ করে দেয়, তখন থেকে আমরা এত অবহেলিত, এখন মৃত্যুপুরীতে আমরা পরিণত হয়েছি। শুধু দৌলতপুর জুট মিল, অনেক মিলেরই শ্রমিকদের বিভিন্ন আইন জটিলতার কারণে দেনা আছে, সেইগুলো যাতে দ্রুত দিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন সরকার, মালিক ও শ্রমিক সহ সব পক্ষকে নিয়ে এখনই সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ না নিলে পুরো শিল্প ধ্বংসের মুখে পড়বে। পাটকে শিল্প ভাবতে হবে, একটা টেবিলে বসতে হবে, ফাইন্ড আউট করতে হবে কি প্রবলেম, তাহলে সকল সলিউশন হবে। আর এখন ফার্স্ট অফ অল রপ্তানিটা চালু করে দিতে হবে। যদিও বিজেএমসি বলছে বন্ধ থাকা পাটকলগুলো পর্যায়ক্রমে চালুর প্রক্রিয়া রয়েছে। মিল চালু হলেই সংকটও কেটে যাবে বলে আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তা। সবগুলো মিল চালু হয়ে যায়, সেখানে শ্রমিকের অবশ্যই কর্মসংস্থান হবে, শ্রমিক বা কর্মচারী কর্মকর্তা এগুলো তো লাগবেই, চুটমিল তো একা চালানো যাবে না, সেহেতু কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আমরা আশা করছি। খুলনা অঞ্চলে 9টি রাষ্ট্রায়ত্ত সহ মোট 20টির মতো পাটকল আর প্রায় সমান সংখ্যক কাঁচা পাট রফতানিকারক প্রতিষ্ঠান রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খাল খনন কর্মসূচিতে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বুধবার সকালে লালমনিরহাটে কলাঘাটের বড়ুয়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে একথা বলেন তিনি। জানান, খাল খনন কর্মসূচিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, উপকৃত হবেন কৃষক। স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতেও ভূমিকা রাখবে এ প্রকল্প। পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও ভারসাম্য রক্ষায় খালের 2 পাশে গাছ লাগানো হবে, পাশাপাশি রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ দেওয়া হবে প্রয়োজনীয় টিআর। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে সিংজানি খাল খননের কাজ শুরু হয়েছে। বুধবার সকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এ কাজের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। এর ধারাবাহিকতায় খাল খনন শুরু করা হয়েছে। দেশের কৃষি উন্নয়ন ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল নদী পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে বলেও জানান প্রতিমন্ত্রী। সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিগত ফ্যাসিস্ট শাসনামলে গুম খুনে জড়িতদের বিচার দেশের মাটিতে করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আর গুমের শিকার ব্যক্তিদের মূল্যায়ন করার সময় এসেছে বলে জানান সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের উদ্যোগে গুম খুন ও জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তারা। গুম খুনের শিকার পরিবারের দায়িত্ব সরকার নেবে বলেও আশ্বস্ত করেন তারা। আমাদের এই গুম পরিবারের যারা সদস্যরা রয়েছেন, এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাতে তাদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া হয় এবং সেই ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়। আপনাদেরকে কথা দিচ্ছি, এই প্রত্যেকটি গণহত্যা এবং গুম খুনের যারা পিছনে যারা দায়ী, তাদের অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার করা হবে ইনশাআল্লাহ। তাদের যে বলিদান, তাদের যে আত্মত্যাগ, এদের মূল্যায়ন করার সময় এসেছে। আজকে যে কারণে তারা দেশকে ভালোবেসে, দলকে ভালোবেসে তার যে আত্মত্যাগ করেছে, আজকে আমাদের দল হিসাবে, রাষ্ট্র হিসাবে আমাদের উচিত তাদের সেই আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করা, তাদের পরিবারের পাশে থাকা।
মশায় অতিষ্ঠ রাজধানীবাসী। আসছে বর্ষায় পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা ঢাকার বাসিন্দাদের। মশক নিধনে 2 সিটির তেমন তৎপরতা নেই বলে অভিযোগ এলাকাবাসীর। ওয়ার্ডে ওয়ার্ডে নিয়মিত স্প্রে করার দাবি ঢাকা দক্ষিণ সিটির। মশা নিয়ন্ত্রণে নিজেদের গাফিলতি মানতে নারাজ ঢাকা উত্তর সিটি। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। মশালাইকে বইতে পারি না, মশালাই বাথরুম পর্যন্ত করতে পারে না, এত মশা এই দেশে বাড়িয়েছে। বাতের সাথে মুখেও ঢুকতেছে, এমন অপরিস্থিতি হয়। ঢাকার 2 সিটির অলিগলি, ড্রেন ও ময়লা আবর্জনায় জমে থাকা পানি হয়ে উঠেছে মশার প্রজনন ক্ষেত্র। দিনরাত মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। এই মশার কারণে আমরা না ঘুমাইতারি না খাইতারি। ঠান্ডাটা হইলে পরে কোনো সাইড আপনি মেকআপ দিতে পারবেন না, এদিকে হাত সামলাবেন, এদিক দিয়ে মাথায় কামড়াইতেছে, কানে কামড়াইতেছে। মশার উৎপাত এতটাই বেড়েছে যে স্বস্তিতে একটু বিশ্রাম নিতে হলেই ভরসা করতে হয় এই মশারির উপর। মশা নিধনে এখনই ব্যবস্থা না নিলে আসছে বর্ষা মৌসুমে উপদ্রব বাড়বে কয়েক গুণ। যখন বাসাটা খালি থাকে, যখন মানুষজন থাকে না, তখন মশাটা এখানে বাসা বাঁধে। মনে হয় বর্ষার সময় বাতাসে সে মশার পরিমাণই বেড়ে যাবে। মশা মারার ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও দক্ষিণ সিটির দাবি ল্যাব টেস্টে সব ঠিক আছে। এটা কখনোই হবে না যে মাসখানেক ধরে যায়নি। 3 দিন 4 দিন, কোন কোন এলাকা দেখা যায় একটু 7 দিন হয়, যেটা একটু বড় এলাকা। ওষুধগুলো নিয়ে পরীক্ষা করা হয়েছে, 2টা স্যাম্পলেরই ইফিকেসি 100% আসছে। মশা নিয়ন্ত্রণে জলবায়ু পরিবর্তন ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ মনে করলেও কর্মীদের গাফলতি মানতে নারাজ উত্তর সিটি। মসকিউটোর এই ব্রিডিংটা এবং মসকিউটোর বেড়ে ওঠা, এটা জলবায়ুর উপরে, আবহাওয়ার উপরে অনেকাংশেই নির্ভরশীল। চলতি অর্থ বছরে মশক নিধনে প্রায় 100 কোটি টাকার বরাদ্দের মধ্যে প্রায় 40 কোটি টাকা ব্যয় করেছে উত্তর সিটি। আর দক্ষিণে প্রায় 46 কোটি টাকার মধ্যে কত খরচ হয়েছে তা জানেনই না প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। পার্সেল বুকিং, EMS সহ বিভিন্ন সেবা এখন আর কেবল কর্মদিবসে সীমাবদ্ধ নয়। বিভিন্ন উৎসব ঘিরে ছুটির দিনেও সেবা দিচ্ছে জেনারেল পোস্ট অফিস GPO। গ্রাহকদের মতে ছুটির দিনে ডাক সেবা চালু থাকায় সময় বাঁচে, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস উপহার দ্রুত বিদেশে পাঠাতে পারছেন তারা। মোহাম্মদ ওয়াহিদুল কবির, পেশায় ব্যবসায়ী। ঢাকা জেনারেল পোস্ট অফিসে এসেছেন সন্তানদের জন্য আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে কেনা পোশাক সুদূর অস্ট্রেলিয়ায় পাঠাবেন বলে। EMS পার্সেল পাঠাচ্ছি অস্ট্রেলিয়াতে আমার ছেলে মেয়ের জন্য। এটা হচ্ছে আপনার পয়লা বৈশাখের গিফট হিসাবে আর কি। ঈদ তো চলে এসেছি, এদের গিফট অলরেডি পাঠিয়ে দিয়েছি। জরুরি সেবা হিসেবে ছুটির দিনেও চলছে দেশি বিদেশি পার্সেল ইস্যু, এক্সপ্রেস মেল সার্ভিস, EMS ইস্যু সহ গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট, GPA ও রেজিস্ট্রি চিঠি ইস্যুর কার্যক্রম। প্রবাসী স্বজনদের কাছে বিভিন্ন জিনিস পাঠানোর জন্য বর্তমানে গ্রাহকদের কাছে EMS সেবা বেশ জনপ্রিয়। আমি অন্যভাবে পার্সেলটা পাঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ জানতে পারলাম যে পোস্ট অফিস আজকে খোলা, বন্ধের দিনও। কুরিয়ার সার্ভিস যেমন FedEx, DHL আছে, তো সেখানে সার্ভিস ভালো, বাট তাদের চার্জ অনেক বেশি। এখানে আমরা চিপ রেটে মোটামুটি ভালো সার্ভিস পাই। ঈদ, ছুটি ও বৈশাখের মতো বিভিন্ন উৎসবের সময় বাড়তি চাপ সামাল দিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবারও সেবা দিয়ে যাচ্ছে ডাক বিভাগ। অধিকতর সুবিধার্থে উৎসব পার্বণগুলোতে, যেমন ঈদের সময়ে, বড়দিনের উৎসবে, বিভিন্ন পূজা পার্বণে, পহেলা বৈশাখের পার্বণে গ্রাহকরা যাতে তাদের বিদেশে থাকা আত্মীয় স্বজনদের কাছে উপহার সামগ্রী দ্রুত প্রেরণ করতে পারে এবং নির্বিঘ্নে প্রেরণ করতে পারে, সেই জন্য আমরা শুক্রবারও খোলা রাখছি। আমাদের সেবাগুলো যাতে খুব সহজে, স্বল্প মূল্যে, স্বল্প সময়ে জনগণের কাছে পৌঁছে দিতে পারে, সেই জন্য ছুটির দিনে আজকে এই যে আমাদের EMS সার্ভিস সেবা, পার্সেল সেবা এগুলো চালু আছে এবং অন্যান্য GP বা রেজি চিঠিপত্রের কাজ চলছে। আন্তর্জাতিক ডাক আদান প্রদানে একটি গুরুত্বপূর্ণ হাব ঢাকা GPO। প্রতিদিন এখানে হাজারো পার্সেল ও ডকুমেন্টস আদান প্রদানের জন্য প্রস্তুত করা হয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দুর্ধর্ষ প্রতারক দম্পতি সাইফুল ইসলাম ও রাজিয়া সুলতানা। স্বামী নিজেকে পরিচয় দেন টিভি চ্যানেলের মালিক হিসেবে, স্ত্রী রাজিয়া বনে যান ম্যাজিস্ট্রেট। ভাড়া কিংবা টেস্ট ড্রাইভের নামে শোরুমের গাড়ি নিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে বিক্রি করেন অভিযুক্ত দম্পতি। এভাবে গত 3 বছরে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মামলায় সাইফুলকে গ্রেফতার করেছে CID। বিস্তারিত মাসুদুর রহমানের রিপোর্টে। 2023 অক্টোবরে রাজধানীর ইসিবি চত্বরে গাড়ির শোরুমে আসেন এক ব্যক্তি। গাড়িতে গণমাধ্যমের স্টিকার, নিজেকে E10 টেলিভিশনের মালিক পরিচয় দিয়ে প্রস্তাব দেন গাড়ি বিক্রির। এবার স্ত্রীকে পরিচয় করিয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে। পুলিশের বডিগার্ড নিয়েও আসেন শোরুমে। কাগজপত্র দেখিয়ে চুক্তির পর সই সিল দিয়ে টাকা নিয়ে চলে যান তারা। এটা চেকের মাধ্যমে টাকা দিয়েছিলাম, 7,50,000 টাকা চেকের মাধ্যমে দিয়েছি।
আর হলো যে বাকি টাকা ওদেরকে ক্যাশে দিয়ে দিয়েছিলাম, ওই দিনই দিয়ে দিয়েছিলাম। এইভাবে ওদেরকে পেমেন্ট দেই, তো ওরা যে প্রতারক চক্র এটা জানতাম না। কিন্তু বিপত্তি বাধে 3 মাস পর। ওই দম্পতির কাছ থেকে কেনা গাড়িটি দেখে নিজের দাবি করেন চট্টগ্রামের এক ব্যক্তি। জানান গাড়িটি ভাড়া নিয়ে শোরুমে বিক্রি করে দিয়েছেন প্রতারক দম্পতি। বলতেছে ভাই আমার কাছে গাড়িটা ভাড়া করে নিয়ে আসছে, ওরা ভাড়া করে আইনা বিক্রি করে দিছে আপনার কাছে, এটা বললো। তখন আমি যে সেটা আমি ইয়াতে জিডি করলাম, ক্যান্টনমেন্ট থানা আমার এখানে পাশে। ক্যান্টনমেন্ট থানায় মামলা হলে আত্মগোপনে চলে যান স্বামী স্ত্রী। গ্রেফতার এড়াতে বাসায় সিসি ক্যামেরা লাগিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা পর্যবেক্ষণ করেন তারা, তবে শেষ রক্ষা হয়নি। 2 বছর পর সম্প্রতি কেরানীগঞ্জ থেকে গ্রেফতার হন প্রতারক সাইফুল ইসলাম। আদালত থেকে আগে জামিন নিয়ে ধরা যায়নি রাজিয়া সুলতানাকে। গ্রেফতার এড়ানোর জন্য যে বাসায় থাকে সে আশেপাশে সিসি ক্যামেরা লাগিয়ে রাখে। সোর্স বা ইনফরমেশন থাকতো যে সে আশেপাশে, কিন্তু রেড দিলে দেখা গেলো যে সেই জায়গায় নাই, কারণ সে আগে থেকে টের পাইতো যে পুলিশ আসছে, তো সেই জন্য সে সরে যেত। সিআইডি বলছে 2018 সাল থেকে প্রতারণায় জড়িত সাইফুল রাজিয়া চাকরি দেওয়ার নামে নিজ জেলা লক্ষ্মীপুর থেকে 2.5 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে আসেন ঢাকায়। এছাড়া তাদের বিরুদ্ধে এলাকা থেকে স্বর্ণ কিনে টাকা পরিশোধ না করার অভিযোগ রয়েছে। ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেয় এবং স্ত্রীর সাথে একজন সাধারণ পুলিশ গানম্যান হিসেবে দেখায়। আশেপাশে কিছু লোকজন থাকে, তারাও কথাবার্তা বলে, টোনটা এরকমই থাকে যে সে একজন ম্যাজিস্ট্রেট। আর যে মূল প্রতারক সে নিজেকে পরিচয় দেয় কোনো একটা কোম্পানির এমডি বা উচ্চপদস্থ কোনো কর্মকর্তা কোনো কোম্পানির। ঢাকায় এসে প্রতারণার ধরন পাল্টান স্বামী স্ত্রী। টার্গেট করেন রেন্টে কার ও গাড়ির শোরুমে। ভাড়া বা টেস্ট ড্রাইভিং এর নামে গাড়ি নিয়ে বিক্রি করে দেন তারা। এভাবে গত 3 বছর হাতিয়েছেন কোটি কোটি টাকা। মালিকানা সংক্রান্ত বা মালিকানা হস্তান্তরের যে ফেক ডকুমেন্ট তৈরি করে ওদের ক্রেতাকে বোঝানোর চেষ্টা করে যে এই গাড়িটা আসলে জেনুইনলি এই মালিক হচ্ছেন ইনি, কিন্তু আসলে এই ডকুমেন্ট ফেক। এ পর্যন্ত এই দম্পতির নামে 6টি মামলার তথ্য পেয়েছে সিআইডি। 3টা জিআর মামলা, 3টা সিআর মামলা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজি, দখল, জুলুম সহ কোনো অন্যায়কেই প্রশ্রয় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর এজাড জাহিদ হোসেন। বুধবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে একথা বলেন তিনি। চাঁদাবাজি হোক অথবা জমি দখলই হোক অথবা কারো আপনার উপর জুলুমই হোক, কোন ধরনের অন্যায়কে কেউ প্রশ্রয় দেওয়া যাবে। ইভেন ভিজিএফ এর চাউলও যদি কেউ 10 কেজির জায়গায় 8 কেজি দেয়, সেইটাও প্রতিবাদ করতে হবে। এবং সেই জন্য দরকার ঐক্য। একটা জিনিস মনে রাখবেন আপনারা, আপনাদের এটা অধিকার, এটা কিন্তু দান দক্ষিণা নয়। দেখছেন ভোরের সময়। ঈদের টানা ছুটি সামনে রেখে সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকের ঢল নামার অপেক্ষা। জেটস্কি চালক, বিচ বাইক মালিক, ঘোড়াওয়ালা, ফটোগ্রাফার থেকে শুরু করে নিজের প্রতিষ্ঠান সাজানোয় ব্যস্ত দোকানিরা। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল, মোটেল ও রিসোর্ট। নিরাপত্তায় থাকছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঈদের টানা ছুটি, সবার প্রত্যাশা এবারও টানা ছুটিতে কক্সবাজারে সমাগম হবে লাখো পর্যটকের। তাই সব কানে যেন ব্যস্ততার শেষ নেই। পর্যটকদের আকর্ষণ করতে সৈকতে প্রস্তুত জেটস্কি, বিচ বাইক, ঘোড়া, কিটকট ও ফটোগ্রাফাররা। বিশেষ করে সৈকত পাড়ে শামুক, ঝিনুক ও বার্মিজ পণ্যের দোকানিরাও নতুন করে সাজিয়েছেন তাদের দোকান। পর্যটকের ভিড়ে জমে উঠবে ব্যবসা, এমনটাই আশা তাদের। পর্যটন যদি আল্লাহ যদি আনাইলে, আমরা যদি হেফাজত আল্লাহ যদি কিছু দিল আল্লাহ। ঈদকে সামনে রেখে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছি, আয়োজন করেছি। আমরা আশাবাদী 7 দিনের মধ্যে পর্যটকরা আসবেন, আমরা তাদের চাহিদা পূরণ করতে পারব। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজারের 5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। এরই মধ্যে হোটেলগুলো কক্ষ বুকিং হয়েছে 70%। পর্যটকদের ঈদ আনন্দ দিতে থাকছে নানা আয়োজনও। আমাদের এই পর্যন্ত 50 থেকে 70% মতো বিভিন্ন হোটেলের রুম বুকিং হয়েছে। 22 তারিখে আমরা একটা ডিজে প্রোগ্রাম রেখেছি। পর্যটকরা আসবেন, তারা নতুন সাজে কক্সবাজারকে দেখবেন। আইন শৃঙ্খলার পরিস্থিতিও ভালো। আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে লাইফগার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশ। নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সৈকতে থাকবে 3 স্তরের নিরাপত্তা বলয়। লাইফগার্ড আমরা 3 স্তরে আমরা নিরাপত্তা দিয়ে যাচ্ছি। লাবণী, সুগন্ধা, কলাতলি, এই 3টে পয়েন্ট ছেড়ে আপনারা আর কোথাও গোসলে নামবেন না। কেউ কোনো রকম টুরিস্টদের সাথে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সেক্ষেত্রে আমরা সবাই সজাগ। ঈদের টানা ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠবে কক্সবাজার সমুদ্র সৈকত, এমন প্রত্যাশায় এখন দিন গুনছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সিলেটের পর্যটন ব্যবসায়ীরা। প্রস্তুত করা হয়েছে সব হোটেল, মোটেল, রিসোর্ট। সঙ্গে রয়েছে সব ধরনের পরিবহন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এ সময়ে 15 থেকে 20 লাখ পর্যটকের সমাগমের আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্ট। দেশের পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণীয় স্থান সিলেট। ঈদ উল ফিতরের ছুটিতে পর্যটকদের বরণ করতে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। প্রস্তুত করা হয়েছে সব হোটেল, মোটেল, রিসোর্ট। প্রতি বছর ঈদের সময় ভালো একটা হেডিক পড়ে, অনেক সময় আমরা রুমকে গেস্ট দিতেও পারি না, ফুল হাউস থাকে। পরিবহন ব্যবসাটাকে যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই দিকে মালিক এবং শ্রমিকরা গাড়ি, পরিবহন সবকিছু নিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রত্যেকটা স্পটেই সার্বক্ষণিক টহল ডিউটিরত টুরিস্ট পুলিশ থাকবে। কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি না হয় সেই ক্ষেত্রে টুরিস্ট পুলিশ, আমাদের পুলিশ, বিজেপি, আমরা সবাই এর জন্য আমরা সহযোগিতা করব। এবার ঈদ উল ফিতর মৌসুমে অন্তত 15 থেকে 20 লাখ পর্যটকের সমাগমের আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। আগামী 3 মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদীতে দুস্থ ও গরিবদের মাঝে মানবিক সহায়তা বিতরণের সময় একথা জানান তিনি। বলেন, ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে। কার্ড দেখেই রোগ নির্ণয় করতে পারবেন চিকিৎসক। জুন মাসের মধ্যে হেলথ কার্ড প্রদান করা হবে, যে কার্ড একেবারে বিজ্ঞানসম্মত একটি ডিজিটাল কার্ড, যার ভিতরে আপনার শরীরে কি কি জিন আছে সেইখান থেকে শুরু করে কোথায় কোন ডাক্তার দেখাইছেন সমস্ত রেকর্ড থাকবে। এখান থেকে যদি সে আপনি রাজশাহী গিয়ে ডাক্তার দেখান, মুখে কিছুই বলতে হবে না, কার্ড দেখলে বুঝতে পারবে আপনার রোগের সৃষ্টি কোনখান থেকে কোথায় এসেছে। সেই কার্ড আপনাদেরকে আমরা দেব। সেচ পাম্পের জন্য ডিজেল মিলছে না নাটোরে, এতে ব্যাহত হচ্ছে ফসল আবাদ। কৃষকের অভিযোগ, গ্রাম পর্যায়ের এজেন্টরা স্বল্প পরিসরে ডিজেল দিলেও অনেক তেল পাম্প মালিক তাদের সরবরাহ করছেন না। তবে চাহিদার অর্ধেকেরও কম ডিজেল সরবরাহ করছে বলে দাবি পাম্প মালিক ও এজেন্টদের। আর সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। বন্ধ হয়ে আছে সেচ পাম্প, পাশে রাখা পাত্রে নেই জ্বালানি। নাটোরে বিদ্যুৎ চালিত প্রায় ৬,০০০ পাম্প দিয়ে সেচ দেয়া হচ্ছে। তবে সমস্যার সৃষ্টি হয়েছে ৩৯,২০০ ডিজেল চালিত পাম্প নিয়ে। জেলার ৩২টি তেল পাম্প ও ২৫ জন এজেন্টের কাছে চাহিদা অনুযায়ী ডিজেল পাচ্ছেন না কৃষক। ডিজেল না পেলে ধরতেন আমরা তো হাল বাদ করে চাষ করতে পারবো না, জমি চাষ করা হচ্ছে না, ডিজেলের অনেক সমস্যা। তেল সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠানগুলো চাহিদার অর্ধেকেরও কম ডিজেল সরবরাহ করছে বলে দাবি পাম্প মালিক ও এজেন্টদের। আমরা তেল কোম্পানি থেকে ডেলিভারি পাচ্ছি না, আমাদেরকে কোটা সিস্টেম করে দেওয়া হচ্ছে, সপ্তাহে হাফ গাড়ি তেল দিচ্ছে, কাকো দিচ্ছে না। তবে চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ চলছে বলে জানায় কৃষি বিভাগ। তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি যে আমাদের অন্যান্য ভেহিকেলে তেলের সমস্যা হলেও যেন আমাদের কৃষকের ডিজেল চালিত যে যন্ত্র সেগুলোতে যেন কোনো প্রকার তেলের সংকট না হয়। বিএডিসির তথ্য মতে নাটোরে বড় মৌসুমে সেচের জন্য প্রায় 3.5 লাখ লিটার ডিজেল প্রয়োজন। সময় সংবাদ, নাটোর। কালোজিরা চাষে ব্যাপক সাড়া ফেলেছেন সাতক্ষীরার কৃষকরা। একই সঙ্গে খেতে বসানো মৌমাছি বক্সে উৎপাদিত হচ্ছে মধু। স্থানীয় কৃষি বিভাগ বলছে, অল্প খরচে অধিক লাভ হওয়ায় কালোজিরা চাষে আগ্রহী হচ্ছেন কৃষক। সাতক্ষীরা থেকে সাগর হোসেনের ছবি নিয়ে মমতাজ আহমেদ বাপির তথ্য নিয়ে রিপোর্ট। সাতক্ষীরায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঔষধি গুণে ভরপুর কালোজিরার চাষ। জেলার বিভিন্ন উপজেলায় চাষ হওয়া কালোজিরার ক্ষেত এখন সাদা ফুলের গালিচা বিছানো মাঠে রূপ নিয়েছে। একই সঙ্গে খেতে বসানো হয়েছে মৌমাছির বাক্স। মৌমাছির মধু সংগ্রহে পরাগায়ন হচ্ছে কালোজিরার ফুল। দিনরাত পরিশ্রম করছেন মৌচাষীরা। কৃষকরা বলছেন, সরিষা চাষ থেকে আশানুরূপ লাভ না হওয়ায় কালোজিরার চাষে ঝুঁকছেন তারা। প্রতি বিঘায় এই ফসল চাষ করে তুলনামূলক বেশি টাকা আয় করতে পারছেন তারা। পাশাপাশি মধু উৎপাদন করে বাড়তি মুনাফা অর্জন করছেন মৌচাষীরা। যদিও কীটনাশকের দাম কমানো ও সুদবিহীন ঋণের দাবি তাদের। 5 মণ সরিষা বিক্রি করলে হয় 15,000 টাকা,
আর কালো জিরি দেখা গেল বিঘে প্রতি বিক্রি হয় 60 থেকে 65,000 টাকা। গতবার করেছিলাম 10 কাঠা, এবার করেছি 1.5 বিঘি। গ্রামে চাষ হচ্ছে কালো জিরা, এতে করে আমাদের এলাকার লোকও অনেক স্বাবলম্বী এবং আমিও অনেক বিশেষ করে স্বাবলম্বী। সার কীটনাশকের দাম বেশি বিধায় আমাদের খুব কষ্টই যাচ্ছে। সার বীজ দাম কমাই, এর আমরা কামনা জানাই। স্থানীয় কৃষি বিভাগ বলছে অল্প খরচে অধিক লাভ হওয়ায় চাষিরা কালোজিরা চাষে এগিয়ে এসেছেন। সার্বিক সহযোগিতার আশ্বাসও দিচ্ছেন তারা। আমাদের পরামর্শে এখন 3 হেক্টর জমিতে কালোজিরা চাষ হয়। কালোজিরা চাষের জন্য আসলে আমার উঁচু বেলে দোআঁশ এবং দোআঁশ মাটি উপযুক্ত। উৎপাদন খরচ হলো 15 থেকে 17,000, কিন্তু একজন কৃষক এটা বিক্রি করতে পারেন 40 থেকে 45,000 টাকায়। তাহলে এই যে 4 মাসের মধ্যে তিনি এই যে লাভটা করতে পারেন, অন্য কোনো ফসলে কিন্তু তা পারেন। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে প্রতি 100 হেক্টর জমিতে কালোজিরা চাষ করে কৃষক প্রতি বিঘায় 30 থেকে 40,000 টাকা লাভবান হচ্ছেন। সময় সংবাদ, সাতক্ষীরা। চাঁপাইনবাবগঞ্জে এবার আম মৌসুমের অনিয়ার অর্থাৎ বেশি ফলনের বছর। মৌসুমের শুরুতে ব্যাপক মুকুল দেখা দিয়েছে জেলার আম বাগানে। ঝরে পড়া ঠেকাতে পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। ক্ষতির শঙ্কা মোকাবেলায় পরামর্শ দিচ্ছেন গবেষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা। শাহজাহান আলীর ছবিতে জাহাঙ্গীর আলমের রিপোর্ট। পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে আমের মুকুল। বসন্তের আগমনে প্রকৃতির এই সাজ ও মুকুলের মৌম গন্ধে মন জুড়াচ্ছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের চাষিদের। চলতি মৌসুমে 2 সপ্তাহ আগেই গাছে এসেছে আমের মুকুল। ইতোমধ্যে জেলার আম বাগানগুলোতে প্রায় 80% বেশি গাছে দেখা দিয়েছে মুকুল। আগামী 10 দিনের মধ্যেই বাকি গাছেও দেখা মিলবে বলে আশা বাগানীদের। মুকুল ও গাছের পরিচর্যা করতে কীটনাশক স্প্রে ও সেচ দিচ্ছেন চাষিরা। কয়েকদিনের মধ্যে বৃষ্টি বা কুয়াশা না হলে বেশিরভাগ মুকুল থেকেই বের হবে আমের গুটি। বিজ্ঞানসম্মতভাবে তাদের পরিচর্যার কারণে কিন্তু প্রতি বছর বাগানেই কিন্তু মুকুল আসছে। কিছুগুলো বাড়াচ্ছে, কিছু ধরেন যে ফেটে গেছে, কিছু বাড়াবো আছে। দেখা যাক 10টা দিন আবহাওয়া এরকম থাকলে আমরা যেন মনে করছি যে আম যেন ক্লিয়ার হবে। আমরা রেগুলার স্প্রে করছি, বাগানে সেচ দিচ্ছি। গত বছর মুকুল আসছিল, কিন্তু মুকুলটা নষ্ট হয়েছিল অসময়ে বৃষ্টির কারণে বা খরার কারণে। এবার মুকুল আসা শুরু হয়েছে প্রায় 10 দিন থেকে। এখন পর্যন্ত আসানোরও ভালো ফল বলা যায়। বেশি ফলনের বছরে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেভাবেই পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা ও আম গবেষকরা। গত বছর আমাদের এখানে প্রচুর আম হয়েছে। আশা করছি যে এবছরে আবহাওয়া অনুকূলে আছে, এবছরে আমাদের আমের মুকুল ভালো হবে এবং পরবর্তীতে যদি আবহাওয়া যদি ভালো থাকে আশা করছি এবার আমাদের আমের ভালো একটা ফলন পাবো। ম্যানকোজেব 2 গ্রাম প্রতি লিটার পানিতে এবং ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশক সেটা আমরা 0.5 ml অর্থাৎ হাফ ml প্রতি লিটার পানিতে মিশ্রিত আমরা স্প্রে করি। তাহলে এখন আমার যে মুকুলটা এখন আছে সেটা ভালো থাকবে এবং যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকে তাহলে এবারও আমার মনে হয় ভালো ফলন আশা করা যায়। চলতি মৌসুমে জেলায় 37,487 হেক্টর জমিতে আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,86,000 মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। আবারও ঈদযাত্রার খবর। বাড়ি ফিরতে পথে পথে ঢল নেমেছে মানুষের। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ওয়ালুল সাকিব, টাঙ্গাইলে কাদের তালুকদার এবং পাটুরিয়া ঘাটে মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি প্রথমে যাচ্ছে সাকিবের কাছে। আমরা দেখতে পাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রচণ্ড পরিমাণে যাত্রীর চাপ রয়েছে এবং সকাল থেকে আমরা ভোরবেলা থেকে দেখছিলাম যে উপচে পড়া ভিড় কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছে এবং যে প্রবেশদ্বার রয়েছে এখানে যে টিকিট চেকিংয়ের জায়গাটি সেখানে কিন্তু আমরা দেখছিলাম কর্মকর্তারা হিমশিম খাচ্ছিলেন। পাশাপাশি যে দ্বিতীয় স্তরের যে টিকিট চেকিং সেটি পার হয়ে কিন্তু যাত্রীরা যার যার যে কাঙ্ক্ষিত ট্রেন সেগুলো ধরছিলেন। তো আমরা সকাল থেকে আমরা যে তথ্য পেয়েছি এখন পর্যন্ত মোট 5টি ট্রেন কিন্তু এই ঢাকা ছেড়ে গেছে এবং আমরা দেখেছি যে আসলে তেমন কোনো বিলম্ব ছাড়াই কিন্তু ট্রেনগুলো ছেড়ে গেছে। তবে যে প্রতিটি ট্রেনে আমরা দেখেছি যে উপচে পড়া ভিড় ছিল, কানায় কানায় পূর্ণ অবস্থায় যাত্রীরা কিন্তু এখান থেকে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছেন এবং আমরা দেখেছি যে যাত্রী চাপ এতটাই বেশি ছিল যে ট্রেনের ভেতরে কোনো যাত্রী ধারণের জায়গা ছিল না। পাশাপাশি যে নিয়ম বহির্ভূতভাবে আসলে জীবনের কোনো মায়া ত্যাগ করেই কিন্তু সবাই ছাদে কিন্তু অবস্থান নিয়ে কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছেন।
এই মুহূর্তে আমরা যে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি দেখতে পাচ্ছি সেটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে যেমন কোনো যাত্রী ধারণের জায়গা নেই, ঠিক ছাদেও কিন্তু তেমনই অবস্থা। উপচে পড়া ভিড় ছাদে আমরা দেখতে পাচ্ছি, গাদাগাদি করে কিন্তু ছাদে বসে আছেন, সেখানেও কিন্তু আর কোনো যাত্রী ধারণের জায়গা নেই। তো এই যে রেলের যারা কর্মকর্তা রয়েছেন আমরা দেখেছি যে তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছিলেন যেন কেউ ছাদে না উঠে, কিন্তু এত যাত্রীর চাপ রয়েছে যে তারা কিন্তু যে যাত্রীদের সামলাতে পারছিলেন না, তাদের বাধা বিপত্তি পেরিয়েই কিন্তু যাত্রীরা সবাই ছাদে অবস্থান নিয়েছেন। এবং আমি একটু বলে রাখি যে সকাল থেকে আসলে বেশ কিছু ট্রেন যেমন ছেড়ে গেছে, বিলম্ব হয়নি, পাশাপাশি কিন্তু কিছু ট্রেন রয়েছে যেগুলো এখন পর্যন্ত ছেড়ে যেতে পারেনি। বিশেষ করে আমি যদি বলি যে এখন পর্যন্ত পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়নি, যদিও 6:30 ছেড়ে যাওয়ার কথা ছিল। এছাড়া ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল 6টায়, সেটি কিন্তু এখন পর্যন্ত এখান থেকে ছেড়ে যায়নি। এছাড়া আমরা দেখেছি যে পারাবত এক্সপ্রেস ট্রেনটি কিন্তু ঠিক সময় মতোই ছেড়ে গেছে। পাশাপাশি নীলসাগর এক্সপ্রেস 6:45 ছাড়ার কথা থাকলেও সেটি কিন্তু আমরা দেখছিলাম যে কিছুক্ষণ পরপর ঘোষণা দিয়ে বলা হচ্ছিল যে এটি 8টার দিকে ছাড়া হবে। আর সেক্ষেত্রে একটু বলতে পারি আমরা যে আসলে বগুড়া সান্তাহারে যে ঘটনাটি আমরা দেখেছি যে ট্রেনের বগিচ্যুতির ঘটনা, সেটি কিন্তু আমরা দেখেছি যে বগিগুলো উদ্ধারের প্রক্রিয়াটি সেটি এখনও চলছে, কিংবা বগি উদ্ধার করা হলেও যে লাইন মেরামতের কাজ সেটি কিন্তু চলছে। সে কারণে উত্তরাঞ্চলের সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। তবে কিন্তু তারা বিকল্প উপায়ে যে যোগাযোগ করার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে আমি বলতে পারি যে যাত্রী চাপ অনেক বেশি রয়েছে, ভিড় রয়েছে, তবে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখতে পাইনি। শুধুমাত্র ছাদে যাত্রী ওঠা ছাড়া কিন্তু তেমন কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা এখানে দেখতে পাচ্ছি না। তবে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন যেন স্বাভাবিকভাবেই সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে যেতে পারেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত কমলাপুরের এই ঈদে বাড়ি ফেরার সবশেষ খবর। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের সহকর্মী টাঙ্গাইলের কাদির তালুকদারের কাছে। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ঢল নেমেছে। গত দুদিন যাবৎ ঈদযাত্রা শুরু হলেও আজকে ঈদযাত্রার তৃতীয় দিনে যানবাহনের চাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে একদম কাকডাকা ভোর থেকেই যানবাহনের ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে যানবাহনগুলো। বিশেষ করে উত্তরবঙ্গের যারা যাত্রী রয়েছেন তারা আজকে বেশিরভাগ দেখতে পেরেছি যে আসলে তারা তাদের যে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য যে ছুটে চলেছেন তারা অনেকটাই বেশি দেখা যাচ্ছে। সেই উপলক্ষে কিন্তু যানবাহনগুলো আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে গাজীপুরের ভোগড়া রয়েছে সেই ভোগড়া থেকে স্বাভাবিক গতিতে টাঙ্গাইল পর্যন্ত পৌঁছাতে পারলেও টাঙ্গাইলের যে এলাঙ্গা রয়েছে সেই এলাঙ্গায় এসে গাড়িগুলো কিছুটা স্লো হয়ে যাচ্ছে, গতি থেমে যাচ্ছে, যেই কারণে আসলে মাঝে মাঝে যানজট তৈরি হচ্ছে। আমরা কথা বলেছি এখানে যারা চালক রয়েছেন এবং যাত্রী রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে টাঙ্গাইলের যে যমুনা সেতু রয়েছে সেই সেতু থেকে টাঙ্গাইলের যে রাবড়া বাইপাস রয়েছে সেই রাবড়া বাইপাস পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজট তৈরি হচ্ছে। কিছুক্ষণ যানবাহন চলছে আবার কিছুক্ষণ পরপরই থেমে যাচ্ছে, যেই কারণে আসলে তারা স্বাভাবিক গতিতে যানবাহন চালাতে পারছে না। এবং আমরা তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে গাজীপুরের ভোগড়া থেকে টাঙ্গাইল পর্যন্ত তারা যে এসেছে, অর্থাৎ ঢাকা থেকে যে তারা গত রাতে গাড়ি ছেড়েছে, রাত কেউ 8টা কেউ 10টায় রওনা দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু টাঙ্গাইল এসে অনেকেই থেমে গিয়েছে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে এখানে বিশাল একটি যানজট আমরা লক্ষ্য করেছি, প্রায় 30 মিনিট এখানে যানজট ছিল। মূল বিষয়টি হচ্ছে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক গতিতে যান চলাচল করলেও এলাকা রয়েছে তারা বলেছেন যে আসলে তারা গত রাতে রওনা দিয়েছেন, কখন নাগাদ যে তারা আসলে উত্তরবঙ্গে পৌঁছাতে পারবেন এটি আসলে তারা এখন পর্যন্ত বলতে পারছেন না। মূল বিষয়টি হচ্ছে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক গতিতে যান চলাচল করলেও যে এলাঙ্গা রয়েছে, এলাঙ্গায় একটি ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে, সেই নির্মাণ কাজ করার কারণে আসলে এখানে গতিগুলো থেমে যাচ্ছে। অন্যদিকে যমুনা সেতু যে রয়েছে সেতু টোল প্লাজায় বেশ কিছু গাড়ি জমাট হয়ে থাকার কারণে সেখানে একটু দীর্ঘ লাইন হচ্ছে,
যেই কারণে আসলে যান চলাচলে অনেকটা ব্যাহত হচ্ছে এবং কোনো জায়গায় যানজট তৈরি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এখানে যারা পুলিশ রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা স্বাভাবিক তারা বিভিন্ন জায়গায় তারা মোতায়েন রয়েছেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যেই আসলে যান চলাচল স্বাভাবিক হবে এবং স্বাভাবিকভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারবে। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের বিস্তারিত খবর। পাটুরিয়া ঘাট এলাকাতে আমরা এখানে কথা বলেছিলাম পুলিশ প্রশাসনের সাথে। তারা বলছে যে ধীরে ধীরে এই যানজট কিন্তু বাড়ছে, কিন্তু তাদের দাবি যে তারা যানবাহনগুলোকে শৃঙ্খলায় রাখার চেষ্টা করছে। পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং পাটুরিয়া ঘাট এলাকা থেকে আশপাশের 2 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের কারণে নাকাল যাত্রীরা। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছেন কেউ মধ্যরাতে, কেউ সন্ধ্যা রাতে থেকে এখানে অপেক্ষা করছে, থমকে আছে, গাড়ির চাকা নড়ছে না কোনো গাড়ি। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু একদম একটা ঘাট পর্যন্ত, অর্থাৎ সেটা ছাড়িয়ে গিয়েছে। কেউ সন্ধ্যা রাত থেকে এখন পর্যন্ত অপেক্ষা করছে। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে ছোট যানবাহনের 5 নম্বর ঘাটেও একটি দীর্ঘ লাইন আছে, অর্থাৎ যাত্রীরা এখন কেউ 5 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা ধরে অপেক্ষা করে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমরা ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। ঘাট কর্তৃপক্ষ আমাদের বলছে গতকাল বিকাল থেকে কিন্তু এই সন্ধ্যা পর থেকে, অর্থাৎ বিকাল সন্ধ্যার পর থেকে কিন্তু পাটুরিয়া, দৌলতদিয়া, নরটের ঘাট এলাকাতে যানবাহন জমতে থাকে। সময় গণনার সাথে সাথে রাত 10টার দিকে গাড়ির সারি 5 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় এবং ফেরিতে ওঠার সময় কিন্তু ফেরি কিন্তু অপ্রতুল হয়ে পড়ে। অর্থাৎ যখন যাত্রী আসছিল, বিকাল থেকে চাপটা পড়ছিল, তখন কিন্তু অপ্রতুল হয়ে পড়ে এখানকার ফেরি, যার জন্য কিন্তু যানবাহনটা জমতে থাকে। এছাড়াও রাত 9টার পর থেকে জোরো হওয়ার কারণে ফেরি চলাচল একদম ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং বন্ধ করে রাখে ঘাট কর্তৃপক্ষ। আমরা পরে কিন্তু তারা কিন্তু আমরা দেখেছি যে এই যে যানজট এবং নাকালের কারণে কিন্তু এখনো পাটুরিয়া ঘাট এলাকাতে 1.5 ঘন্টা রাতের দিকে 10টার দিকে বন্ধ থাকার কারণে শুরু হলেও কিন্তু যানবাহন এবং যাত্রীর চাপে অতিষ্ঠ হয়ে গিয়েছে এই যাত্রীরা এবং কি কেউ পয় নিষ্কাশন অসুবিধা সহ বিভিন্ন অসুবিধাকে কিন্তু তারা পড়ছে। আমরা এখানে কিন্তু 67টি স্পিডবোট আরিচা ঘাটে এবং 33টি লঞ্চ এবং কি এখানে 22টি ফেরি চলাচল করছে, তা কিন্তু যাত্রী এবং যানবাহন তুলনায় খুবই অপ্রতুল। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরির ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান পুলিশ সুপার। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত 11টার দিকে ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। এ সময় বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। অজ্ঞাতনামা ব্যক্তিরা তারগুলো নিয়ে যায়। এর সঙ্গে জড়িত রবিউল কাদের ও চঞ্চল শেখকে গ্রেফতার করা হয়েছে। তবে আইজিপির বাসভবনে চুরির ঘটনা সত্য নয় দাবি পুলিশের। আবারও ঈদযাত্রার খবর। শেষ মুহূর্তে পরিবারের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। এই মুহূর্তে পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। দক্ষিণা দুয়ার পদ্মা সেতু দিয়ে ঈদে ঘরমুখ মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছেন এবং এখানে যে ভোর থেকে যে মোটরসাইকেলের লম্বা লাইন আমরা লক্ষ্য করছি, কিন্তু
এই টোল প্লাজায় কিন্তু বুথ বাড়িয়ে দেওয়ার কারণে এই লম্বা লাইন বেশিক্ষণ স্থির হচ্ছে না, দ্রুতই তারা পার হয়ে যেতে পারছেন। আপনারা লক্ষ্য করছেন যে এখানে যে নির্ধারিত 8টি লেন রয়েছে, সেই লেন দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়। এর মধ্যে একটি লেন কিন্তু মোটর বাইকের জন্য সংরক্ষিত রাখা হয়েছে, কিন্তু এর বাইরে আরো 3টি লেন তৈরি করা হয়েছে। আপাতত আরো 2টি নতুন লেন দিয়ে কিন্তু গাড়ি পারাপার, এই মোটরসাইকেল পারাপার হচ্ছে এবং এখন কিন্তু মোট 10টি লেনে পারাপার চলছে। এবং এখানে যে ইটিসিএস যেটি রয়েছে, সেই ইটিসি অপারেশন কিন্তু রানিং রয়েছে, যেটি সংরক্ষিত এবং সেখানে কিন্তু চলন্ত অবস্থায় টোল পরিশোধ হচ্ছে এবং সেই সংখ্যাটি কম হলেও কিন্তু আমরা দেখছি মাঝে মধ্যে 2-1টি করে গাড়ি যাচ্ছে। তবে এই সংখ্যা আরো বৃদ্ধির ব্যাপারে বলছেন যে গেল 6 মাস আগে এটি চালু করা হলেও যে এই সংখ্যাটি না বাড়ার পেছনে কিন্তু বিআরটিএ কি দায়ী করছে সেতু কর্তৃপক্ষ, যে এখানে বিআরটি এর যে স্টিকার না থাকবার কারণে এবং এখানে বুথ না থাকবার কারণে কিন্তু অনেকে চেষ্টা করেও এই নিবন্ধিত যে প্রক্রিয়াটি সেটি করতে পারছেন না। এবং এই পদ্মা সেতুতে আপনারা জানেন যে এই দক্ষিণাঞ্চলের 21টি জেলা কিন্তু এই পথ দিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের যানবাহন, কিছু কিছু ট্রাকেও কিন্তু যাচ্ছে লোকজন। তারা বলছেন গাড়িতে সিট না পাওয়ার কারণে কিন্তু ট্রাকে যাচ্ছেন। এবং এই যে স্বস্তির বৃষ্টি হয়েছে এই মৌসুমের প্রথম বৃষ্টি, এরপরে কিন্তু আজকের আবহাওয়াটা অনেকটাই অনুকূলে এবং সেই নির্মল পরিবেশে কিন্তু এই যে ফাল্গুনের ভোরে যে ঈদযাত্রা শুরু করেছে ঈদের ছুটির 3য় দিনের মতো, এবং যারা রাজধানীতে কর্মজীবী বিভিন্ন জায়গায় চাকরি করছেন, কাজ করছেন, তারা কিন্তু বাড়ি ফিরছেন এবং স্বজনদের সঙ্গে ঈদ করবার জন্য তারা ছুটে যাচ্ছেন বাড়ির প্রাণে। এবং অনেকে গাড়িতে সিট না পেয়ে কিন্তু এই মোটরসাইকেল ও পরিবার পরিজন শিশুদের নিয়ে যাচ্ছেন। এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে যে রাত 12টা থেকে এই সকাল 8টা এই কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু যে তাদের হিসাব 8,127টি যান পারাপারে 1,13,32,850 টাকা তাদের আয় হয়েছে। আর এর আগে গেলকাল ছুটির 2য় দিনে কিন্তু এখানে 41,404 যেই তাদের হিসাব সেটি কিন্তু 4,14,350 টাকা আসছে ইটিএস থেকে, এবং 41,885টি যান পারাপারে কিন্তু তাদের 4,54,05,000 টাকা আয় হয়েছে। তবে এই পদ্মা সেতু যে মাধ্যমে যে আয় বড় কথা নয়, এই অঞ্চলে যে মানুষের যে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারছে এবং আগের যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনা থেকে মুক্ত হচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জের ঈদযাত্রার সবশেষ। ঈদে ঘরমুখী মানুষের খবর জানতে এখন সরাসরি ছিলাম পদ্মার মাওয়া প্রান্তে। 30 মিটার ব্রিজের অভাবে 6 থেকে 7 কিলোমিটার ঘুরে পথ চলছে ভারী যানবাহন। নরবরী সেতুতে ঝুঁকি নিয়ে চলছে পথচারী আর ছোট যানবাহন। এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। 2024 সালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বড় পুটিমারি গ্রামে নতুন সেতু নির্মাণের কথা থাকলেও এখনও কাজ শুরু হয়নি। মাহফুজ মামুনের তথ্য ও আইমান আহমেদ আনিসের ছবিতে রিপোর্ট। দীর্ঘদিন ধরে ভাঙা সেতু চলাচলের অনুপযোগী ঘোষণা করা হলেও ঝুঁকি নিয়েই চলছে পারাপার। প্রায় ৪৫ বছর আগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় পুটিমারি গ্রামে সেতুটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ৬ বছর আগে সেতুটি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় প্রতিদিনই যাতায়াত করছে ছোট ছোট যানবাহন। সেতুটির এমন বেহাল অবস্থায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়। 2024 সালের 5 মে কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 2 বছরেও কাজ শুরু হয়নি। চলতি বছরের 5 মে কাজ শেষ হওয়ার কথা ছিল। কাজের দায়িত্ব পায় যশোরের মঈনুদ্দিন বাসী নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। মাল সামানা নিয়ে এসে সব ফেলাই রেখেছে, অনেকদিন আগে নিয়ে এসছে, কাজের কোনো গতি নাই আর কি। আমাদের গ্রামের পুরাতন ব্রিজটা প্রায় ভঙ্গুর অবস্থায় আছে, আমাদের যান চলাচলে ব্যাঘাত ঘটছে। এই ব্রিজটা রিপেয়ারিংও করছে না এবং প্লাস আমাদের অন্য ব্রিজ দিয়ে ঘুরে যাওয়া লাগছে। এই কাজ হওয়ার কথা 2 বছর আগে, তারপরও ওই ঠিকাদার কোম্পানি কামের কোনো গুরুত্ব নেয়নি, কোনো
মেজারমেন্ট নিয়ে নেয়। আমরা চাই ঠিকাদারি প্রতিষ্ঠানদের যে ওয়াদা আছে কাজের যে একটা ওয়াদা আছে যে আমাদের এর ভিতরে কাজ সম্পন্ন করতে হবে, সেই অনুপাতে আমাদের কাজ সম্পন্ন চাই আমরা। সেতু না থাকায় বড় বড় যানবাহন 6 থেকে 7 কিলোমিটার ঘুরে চলছে পথ। তবে সেতুটি দ্রুত নির্মাণের আশ্বাস এলজিইডির। দ্রুত আমরা নির্মাণ কাজ শেষ করব এবং যোগাযোগের জন্য ব্রিজটা ওপেন করে দেবো, এতে জনগণের দুর্ভোগ লাঘব হবে। উইকেয়ার প্রকল্পের আওতায় বড়পুটিমারি গ্রামের প্রায় 3 কোটি টাকা ব্যয়ে 30 মিটার দৈর্ঘ্যের পিসি গার্ডার সেতু নির্মাণের কথা রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। ঈদ উল ফিতর উপলক্ষে 5 দিনের যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান আফগানিস্তান। বৃহস্পতিবার মধ্যরাত থেকে মঙ্গলবার পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সময়ে সীমান্তে কোনো হামলা হলে পূর্ণ মাত্রার অভিযানের হুঁশিয়ারি ইসলামাবাদের। তবে সামরিক কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দিয়েছে তালেবান প্রশাসন। তীব্র সামরিক সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। তবে ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরকে সামনে রেখে যুদ্ধবন্ধের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে মঙ্গলবার পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে এবং ইসলামী মূল্যবোধের প্রতি সম্মান রেখেই এই সিদ্ধান্ত এসেছে বলে জানান তিনি। যুদ্ধবিরতির মধ্যেও সতর্ক অবস্থানে শাহবাজ প্রশাসন। পাকিস্তানের তথ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যদি কোনো সীমান্ত হামলা, ড্রোন আক্রমণ বা সন্ত্রাসী তৎপরতা ঘটে, সঙ্গে সঙ্গেই আরও তীব্র অভিযান শুরু হবে। যদিও এই সময়ে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক কার্যক্রম স্থগিত রাখার আশ্বাস দিয়েছে আফগানিস্তানের তালেবান প্রশাসন। কাবুলে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে বিমান হামলায় শতাধিক মানুষ নিহতের অভিযোগ তোলে আফগানিস্তান। জাতিসংঘ অন্তত 143 জনের মৃত্যুর তথ্য দিয়েছে। যদিও পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তারা কেবল সন্ত্রাসী অবকাঠামোতেই হামলা চালিয়েছে। এদিকে পাকিস্তান আফগানিস্তান দ্বন্দ্বের মধ্যে শুরু হয়েছে ইসলামাবাদ নয়াদিল্লির তীব্র বাকযুদ্ধ। আফগানিস্তানের কাবুল ও নানগারহারে চালানো বিমান হামলা ঘিরে ভারতের সমালোচনাকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে পাকিস্তান। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে চালানো অভিযানের বিষয়ে ভারতের মন্তব্য অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত। তার দাবি, পাকিস্তানের বিরুদ্ধে আফগান মাটিতে সন্ত্রাসবাদে ভারতের সম্পৃক্ততার প্রেক্ষাপটে এমন বক্তব্য দ্বিচারিতার উদাহরণ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত সাময়িকভাবে তার আকাশ সীমা বন্ধ ঘোষণা করেছে। ফলে দেশটিতে অবস্থানরত প্রবাসীদের আন্তর্জাতিক ভ্রমণ ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে বাংলাদেশে যেতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে স্থলপথে সৌদি আরব হয়ে ভ্রমণের সুযোগের কথা জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। বিস্তারিত জানাচ্ছেন মঈন সুমন। উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে কুয়েত সরকার। এতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সরাসরি বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। দেশে ফিরতে না পেরে বিপাকে পড়েছেন অনেক প্রবাসী। জরুরি প্রয়োজনে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিকল্প হিসেবে স্থলপথে সৌদি আরব হয়ে বাংলাদেশে যাওয়ার পরামর্শ দিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। তবে এক্ষেত্রে সৌদি আরবের প্রবেশের জন্য ভিজিট অথবা ট্রানজিট ভিসা বাধ্যতামূলক। ট্রানজিট ভিসায় সৌদি আরবে প্রবেশের পর 4 দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। তাই ভিসা পাওয়ার পর সৌদি আরব থেকে বাংলাদেশের বিমানের টিকিট নিশ্চিত করেই যাত্রা করার নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি আরবের ভিজিট বা ট্রানজিট ভিসার জন্য নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন জমা দিলে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের অনুমোদন সংগ্রহ করে আবেদনকারীকে অবহিত করবেন। অনুমোদন পাওয়ার পর নিজ ব্যবস্থাপনায় স্থলপথে কুয়েত সৌদি সীমান্তে গিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করে সৌদি আরবে প্রবেশ করতে হবে এবং 4 দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। তবে অনুমোদন পেতে কিছু ক্ষেত্রে সময় লাগতে পারে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। কুয়েতের বর্তমান পরিস্থিতি এটা স্থিতিশীল, আশঙ্কার এখানে বা আতঙ্কগ্রস্ত হবার কিছু নেই। আমরা যে দেখছি প্রধানত এখানে যে বিভিন্ন ড্রোন বা মিসাইল আক্রমণ যেগুলো হচ্ছে সেগুলো বিভিন্ন বিদেশি সামরিক স্থাপনার উপরেই প্রধানত হচ্ছে। বেশ কিছু বাংলাদেশি যাত্রী, ট্রানজিট যাত্রী যারা কুয়েত এয়ারওয়েজ বা জাজিরা এয়ারওয়েজ যোগে বিভিন্ন ট্রানজিটে ছিলেন, তাদের প্রায় 150 জনের মতো আটকে পড়েছিলেন কুয়েতে। আমাদের বাংলাদেশ দূতাবাস কুয়েতের মাধ্যমে রিয়াদে যে বাংলাদেশের দূতাবাস আছে তার মাধ্যমে এবং তারপর তাদের সবাইকে আমরা দেশে ফেরত পাঠাতে সক্ষম হই।
দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। অনেকেই বলছেন এতে জরুরি পরিস্থিতিতে দেশে ফেরার একটি পথ অন্তত উন্মুক্ত হয়েছে। ট্রানজিট বিষয় হয়ে সৌদি আরব থেকে বাই রোডে ইনশাল্লাহ বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করছে বাংলাদেশ দূতাবাস। ইনশাল্লাহ আমরা অনেক খুশি এখানে। যুদ্ধের জন্য আমরা আর কি দেশে যেতে পারছি না, এখন ইনশাল্লাহ সৌদি ভিসা দিচ্ছে, আমরা অ্যাপ্লাই করছি, দেখা যাক কতদূর কি হয়, যেতে পারি কিনা। এদিকে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় অনেক টিকিট বাতিল হয়, বিপাকে পড়েছে ট্রাভেল এজেন্সিগুলো। আমরা চেষ্টা করতেছি কুয়েত থেকে ট্রানজিট ভিসা দিয়ে বাই রোডে সৌদি হয়ে ফ্লাইটে ঢাকা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আগামী 21 মার্চ থেকে দূতাবাসে আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ভোরের সময় আরো থাকছে। আমরা যদি রেজাল্টগুলো ভালো পাই এই উইন্ডোতে, তাহলে আর একটু ভালো রেসপেক্ট পাবো পুরো অপোজিশন থেকে। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের আশা সমিত সোমের। ক্লোজ ডোর অনুশীলনে অনূর্ধ্ব 20 সাফের প্রস্তুতি সারছে যুবারা। গাজায় হামাস নিয়ন্ত্রিত অংশে পুলিশের উপর হামলা বাড়িয়েছে ইসরায়েল। গত কয়েকদিনে 1 ডজনের বেশি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া একদিনে ইসরায়েলি হামলায় অন্তত 4 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 14 জন। মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেও গাজার মানবিক বিপর্যয়কে অবহেলা না করার আহ্বান জানিয়েছে মিশর। এছাড়া উপত্যকাটিতে 8,000 শান্তিরক্ষী পাঠানোর পরিকল্পনা স্থগিত করেছে ইন্দোনেশিয়া। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় দিনের পর দিন বেড়েই চলেছে ইসরায়েলের আগ্রাসন। বেসামরিক নাগরিকদের পাশাপাশি এবার প্রশাসনিক কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাস নিয়ন্ত্রিত এলাকায় তাদের হামলা জোরদার করেছে তেল আবিব। তাদের হামলায় গত কয়েকদিনে 1 ডজনের বেশি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামাসের প্রায় 10,000 সদস্যের এই পুলিশ বাহিনী বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নের পথে অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের দাবি, গাজায় তাদের সেনাদের উপর হামাসের হুমকি নির্মূল করতে এই হামলা চালানো হচ্ছে। বর্তমানে গাজার প্রায় 53% এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ঈদ উল ফিতরের মতো ধর্মীয় উৎসব সামনে রেখেও বেসামরিক অঞ্চলে অব্যাহত আছে ইসরায়েলের একের পর এক হামলা। গেল একদিনে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এদিকে আন্তর্জাতিক প্রেক্ষাপটও পরিবর্তিত হচ্ছে। ইন্দোনেশিয়া গাজায় 8,000 শান্তিরক্ষী পাঠানোর পরিকল্পনা স্থগিত করেছে। দেশটির প্রেসিডেন্ট জানান, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তি মঙ্গলবার গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, চলমান আঞ্চলিক যুদ্ধ গাজার সংকটকে অবহেলা করতে পারবে না এবং বিশ্ব সম্প্রদায়কে উপত্যকাটির পুনর্গঠনের কার্যক্রমে মনোনিবেশ করতে হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে ইরান যুদ্ধ পরিস্থিতি ও দেশটির ভিসা সংক্রান্ত বিষয়ে সামাজিক মাধ্যমে ভুয়া ভিডিও প্রকাশের জেরে বাংলাদেশি সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে প্রশাসন। এসব ভিডিওর বেশিরভাগ এআই দিয়ে বানানো। বিভ্রান্তিকর পোস্ট করা থেকে বিরত থাকতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির নেতারা। শিবলি আল সাদিকের রিপোর্ট। ইরান ইসরায়েল সংঘাতের উত্তেজনা ছড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। চলমান ঘটনা প্রবাহ ও বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য। এর জেরেই বাংলাদেশি সহ কয়েকটি দেশের নাগরিককে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির নেতারা। বিভ্রান্তিমূলক তথ্য যেন না ছড়াই এবং কোনো ছবি বা কোনো ভিডিও কাট করে যেন আমরা খামাখাই বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার না করি, যার মাধ্যমে আপনি নিজেও ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবেন এবং দেশকে এবং জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি এইসব বিভ্রান্তিকর ছবি ও ভিডিও অধিকাংশই ভুয়া, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে তৈরি বলে মত বিশ্লেষকদের। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি ইনসাইটও ভিসা ট্রান্সফারটা খুলে আমরা অনেক লোক উপকৃত হইব, কিন্তু এটারে আমরা অপব্যবহার না করতে। কিছু ভুয়া নিউজের জন্য আমাদের সমস্যা হচ্ছে, যেটা আসলে দুঃখজনক বিষয়। এটা আমি সবসময় বলি যে আপনারা নিউজ করার সময় অবশ্যই বুঝে শুনে সবাই নিউজ করবেন। ভিডিওর মাধ্যমে ফেসবুকে বা আপনার ইউটিউবের মাধ্যমে যেই তথ্যগুলো ভুল তথ্য ছড়াচ্ছে, এটা আসলে আমাদের জন্য উচিত হচ্ছে না। চলমান পরিস্থিতিতে দেশটির আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল না হলে বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি আইনি ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে বলে মত অনেকের।
শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। জাতীয় দলে ফিরতে শুধু আইনি প্রক্রিয়া শেষ করলেই হবে না, সাকিব আল হাসানকে পাশ করতে হবে ফিটনেস টেস্টেও। তবে দেশেরা অলরাউন্ডারকে পাওয়া গেলে 2027 বিশ্বকাপ সহজ হবে বাংলাদেশের, মত নির্বাচক হাসিবুল হোসেন শান্তর। চিন্তার কারণ একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব। সম্ভাবনা থাকলেও মোহাম্মদ সাইফুদ্দিনের ফর্মহীনতা নিয়ে আক্ষেপ ছড়াচ্ছে সাবেক এই ক্রিকেটারের কণ্ঠে। পাকিস্তান সিরিজ জিতলেও যদি কিন্তুর হিসেব রয়ে গেছে অনেক। খর্বশক্তির দলটার বিপক্ষে সিরিজ জিততে ঘরের মাঠেও ঘাম ঝরেছে টাইগারদের। পুরনো সমস্যা পেছনে ফেলতে পারেনি ব্যাটিং ইউনিট। বিকল্প না থাকায় অফ ফর্মে থাকা লিটন আফিফদের নিয়েই স্কোয়াড সাজান নির্বাচকরা। তবে তাতে প্রত্যাশা পূরণ হয়নি। বোলারদের নৈপুণ্যে প্রথম ম্যাচে বোঝা না গেলেও বাকি 2 ম্যাচেই ভুগেছে ব্যাটিং ইউনিট। এমন অবস্থায় সাকিব আল হাসানের শূন্যতা ভালোভাবেই টের পাচ্ছে নির্বাচক প্যানেল। তবে তার জাতীয় দলে প্রত্যাবর্তনে শর্ত জুড়ে দিলেন নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। সাকিবের হচ্ছে জিনিসটা হচ্ছে মানে নেচার প্লেয়ার, ভালো খেলে সাথে লাখও ফেভার করে। যদি আমরা নেই একদমই পারফর্ম করতে পারতেছেন তখন তো আমাদেরই ওর জন্য একটা সম্মানের, ও নিজেই বুঝবে। তো ওইভাবেই আসবে আমার কাছে মনে হয়। আর ও থাকলে, ও যদি ফর্মে থাকে, আমাদের একটা ব্যাটিং একটা বোলিং 2টা সাইড অ্যাডভান্স থাকে না। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে হবে 2027 বিশ্বকাপ। কন্ডিশন বিবেচনায় একজন পেস বোলিং অলরাউন্ডার হতে পারেন যে কোনো দলের ট্রাম্প কার্ড। অথচ পাইপলাইনে এমন খেলোয়াড়ই পাচ্ছেন না নির্বাচকরা। যিনি ছিলেন সেই মোহাম্মদ সাইফুদ্দিনের ফর্ম এখন দুশ্চিন্তার। বিসিএল এর ওয়ানডে ভার্সনে মলিন ছিলেন সাইফুদ্দিন। এক ম্যাচে বল হাতে প্রায় পূরণ করে ফেলেছিলেন সেঞ্চুরি। বিশ্বকাপের আগে এই পজিশনে নতুন ক্রিকেটার খুঁজছে সিলেকশন প্যানেল। সাইফুদ্দিন আসলে যদি ফর্মে ওইভাবে নিয়ে আসতে পারে, সাইফুদ্দিন ভালো অপশন। বাট এখন ডিপেন্ড করতেছে পারফরমেন্সের উপর। এই জায়গায় আসলে পুরো বাংলাদেশের সংকট আছে পেস বোলিং অলরাউন্ডার। একটা ছেলে আছে জুয়ান, ও যদি নিজেকে ঠিক রেখে আগে আসতে পারে তাহলে হয়তো একটা পেজ অলরাউন্ডার পেতে পারে। বিশ্বকাপের প্রস্তুতিতে টেলেন্ডারদেরও ব্যাটিং প্রস্তুতির তাগিদ দিলেন এই নির্বাচক। আধুনিক ক্রিকেটে লড়াই করতে হলে দলগত প্রচেষ্টার বিকল্প দেখছেন না সাবেক এই পেসার। রিশাদের ব্যাটিংটা একটু মনে হয় মনোযোগ দেওয়া উচিত বোলিংয়ের সাথে, কারণ আমরা ওখানে পারে ব্যাটিং, সো ও নিজ থেকে এটা কাজ করতে হবে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে মোহামেডান আবাহনীর মতো ক্লাবের ভূমিকা অনেক। কখনো সুযোগ এলে সংগঠক হিসেবে সেখানে যুক্ত থাকাটা হবে সম্মানের। মির্জা আব্বাসের সুস্থতা কামনায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের দোয়া অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নতুন কমিটির অধীনে মোহামেডান আবারও পুরনো ঐতিহ্যে ফিরবে বলে প্রত্যাশা করেন তিনি। হঠাৎই অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস তার সুস্থতা কামনায় মোহামেডান ক্লাব প্রাঙ্গণে তামিম ইকবাল সহ খেলোয়াড় ও সংগঠকদের দোয়া প্রার্থনা। প্রবীণ রাজনীতিক মির্জা আব্বাসের আছে ক্রীড়া সংশ্লিষ্টতা, পাশাপাশি ক্রীড়া মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। দ্রুতই সুস্থ হয়ে তিনি আবারও সবার মাঝে ফিরবেন বলে প্রত্যাশা তামিম ইকবালের। উনি অসুস্থ, মডার্ন ক্লাব একটা দোয়া মাহফিলের আয়োজন করেছে। আমার কাছে মনে হয়েছে যে এখানে আসাটা ইম্পর্টেন্ট। আমি শিওর প্রত্যেকটা বাংলা সবাই যারা ক্রীড়ার সাথে জড়িত আছে সবাই তার উনি যেরকম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, যেটা লোকমান ভাই বলল যে ওনার অবস্থান আগের চেয়ে অনেক, আমাদের সবার দোয়া ওনার প্রতি, ওনার পরিবারের প্রতি। খেলোয়াড়ি জীবনের পাট চুকিয়ে এখন নতুন ভূমিকায় তামিম ইকবাল। সাবেক অধিনায়কের নতুন পরিচয় ক্রীড়া সংগঠক। ভবিষ্যতে মোহামেডানের মতো ক্লাবে যুক্ত হতে পারলে সেটা সম্মানের হবে বলে মনে করেন তামিম। এটা তো আমার জন্য প্রেস্টিজের ব্যাপার মোহামেডান ক্লাবের সাথে জড়িত থাকে। যদি মোহামেডানের এরকম কোনো সময় মনে হয় যে আমাকে ওনাদের সাথে নিলে এটা ক্লাবের জন্য ভালো হবে, ওনারা যে কোনো সময় ডাকলে আমি যে কোনো সময় এসে যাব। এদিকে নতুন কমিটির অধীনে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে মোহামেডান। অতীতের সব জটিলতা পেছনে ফেলে এরই মধ্যে কাজ শুরু করেছেন দায়িত্বপ্রাপ্তরা। এর ধারাবাহিকতায় মোহামেডান আবারও পুরনো ঐতিহ্যে ফিরবেন বলে প্রত্যাশা নীতি নির্ধারকদের। ভালো একটা কমিটি হয়েছে, এই কমিটিকে আমরা ইনশাল্লাহ এই কমিটির মাধ্যমে আমরা মোহামেডান ক্লাবের পুরনো যে ঐতিহ্য আছে, যারই তো গৌরব যেটা আমরা হারিয়ে ফেলেছি মনে করছি, হারানো ঐতিহ্য ইনশাল্লাহ আমরা ফিরে আনতে পারবো। মোহামেডান ক্লাব বলেন, আবাহনী ক্লাব বলেন, এদের কারণেই কিন্তু আমাদের পুরো স্পোর্টসটা দাঁড়ান। আবার নতুন করে ওনাদের একটা কমিটি হয়েছে। আমাদের পক্ষ থেকে যে সম্মানটা তাদেরকে দেওয়া উচিত, যে জিনিসটা ওনারা ডিজার্ভ করেন,
আমরা ওই সম্মানটা যেরকম ওনাদেরকে দিতে পারি। ফুটবলারদের বেতন সংক্রান্ত জটিলতা এরই মধ্যে কাটিয়ে উঠেছে মোহামেডান। সামনের দিনে সাদা কালোরা সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হয়ে উঠবে বলে প্রত্যাশা ক্লাব সংশ্লিষ্টদের। আরো যারা বড় বড় ক্লাব আছে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবল। ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জয় পেলে এশিয়ায় সম্মান বাড়বে বাংলাদেশের ফুটবলের, এবং এই সম্মান অর্জনের জন্য খেলবে লাল সবুজ, এমন মন্তব্য করেছেন জাতীয় দলের মিডফিল্ডার সমিত সোম। ফ্রি এজেন্ট হয়ে যাওয়া সমিত সোমের লক্ষ্য এশিয়ান কোনো ক্লাবে নাম লেখানো। বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যৎ বিবেচনায় এই সিদ্ধান্ত নিতে চলেছেন এই কানাডিয়ান প্রবাসী। ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে বাংলাদেশে মাত্র 3টি সেশন পাবেন জামালরা। তাই বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ফুটবলারদের অনুশীলনে নামানোর পরিকল্পনায় ছিলেন কাবরেরা। শিষ্যরা আসার আগেই মাঠে উপস্থিত স্প্যানিশ কোচ, তবে বেরসিক বৃষ্টি আর দমকা হাওয়া এদিন সব পণ্ড। সুবোধ ছাত্রের মতো শিষ্যরাও এসেছিলেন মাঠে, কিন্তু তারা শেষ পর্যন্ত ফিরেছেন হতাশ হয়ে। তবে ফুটবলাররা হতাশ হতে চান না ভিয়েতনাম এবং সিঙ্গাপুর ম্যাচে, কারণ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে যাওয়া এই দল দুটির বিপক্ষে জয় নিশ্চিতভাবেই এশিয়ান ফুটবলে আলাদা সম্মান এনে দেবে লাল সবুজদের। আই থিঙ্ক আমরা যে ভিয়েতনামের সাথে খেলতেছি, ফার্স্ট অফ অল এটা মানে বাফু খুব ভালো একটা জিনিস করছে যে এদের সাথে একটা ম্যাচ পাইতে, কারণ ভিয়েতনাম একটা মানে খুব ভালো অপোজিশন, আমাদের জন্য একটা খুব ভালো টেস্ট হবে। বাট আই থিঙ্ক ওইটার জাস্ট মেইন জিনিস হলো আমরা মানে এশিয়া ফুটবলে একটু রেসপেক্ট পাবো। আমরা যদি এদের সাথে জেতাইতে পারি, সিঙ্গাপুরকেও জেতাইতে পারি, তাহলে আমাদের নামটা একটু বড় হবে ওই এশিয়া ফুটবলে। অলরেডি লোকজন একটু জানে বাংলাদেশ কি আমরা একটা মানে রাইজিং করছি, ইমপ্রুভ করছি। বাট আমরা যদি রেজাল্টগুলো ভালো পাই এই উইন্ডোতে, তাহলে আর একটু ভালো রেসপেক্ট পাবো পুরো অপোজিশন থেকে। সমিত সবশেষ ম্যাচ খেলে বাংলাদেশ থেকে ফিরেছিলেন ভারত বধের সুখস্মৃতি নিয়ে। জয় পেলেও সেই ম্যাচে আরো উন্নতির জায়গা ছিল স্পষ্ট। সামনের ম্যাচ দুটোতে এই জায়গাতেই ফোকাস রাখতে চান কানাডা প্রবাসী এই মিডফিল্ডার। আমরা ইভেন তোমার যে ইন্ডিয়া ম্যাচে খেলতেছি, কোচ বলতেছে যে আমরা হ্যাঁ জিতছি, বাট ওইটার থেকে অনেক কিছু আছে যে আমরা ইমপ্রুভ করতে পারি। সো ওইটার উপরে আমাদের ফোকাস আছে যে ওই খেলার থেকে আমরা আরও কীভাবে ইমপ্রুভ করতে পারবো, আর ওই কনসেপ্টগুলো কীভাবে অ্যাপ্লাই করতে পারি ভিয়েতনাম আর সিঙ্গাপুরের সাথে। কাভালরি এফসির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর সমিত এখন ফ্রি এজেন্ট। নতুন করে এখনও চুক্তিবদ্ধ হননি কোনো ক্লাবের সঙ্গে। পরিকল্পনা আছে এশিয়ান ফুটবলে নাম লেখানোর, সেটা বাংলাদেশের ফুটবলে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করেই। একটা রিজন আছে যে আমি কেন কোথায় সাইন করি নাই, বাট আমি সব অপশন খুঁজতেছি যে কোনটা ভালো হবে আমার ক্যারিয়ার জন্য, বাংলাদেশে খেলার জন্য, সব কিছুর জন্য। সো দেখি কি হয়, বাট এখন ফোকাস হলো এখানে আসছি এই 2 ম্যাচ ভালোভাবে খেলতে। এছাড়াও আসন্ন সাব ফুটবল আছে সমিতের ভাবনায়, তবে আপাতত ফোকাস রাখতে চান ভিয়েতনাম এবং সিঙ্গাপুর ম্যাচের দিকে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। অনেকটা নীরবেই চলছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের সাফ মিশনের প্রস্তুতি। জাতীয় স্টেডিয়াম ঢাকায় 4র্থ দিনের মতো অনুশীলন করেছে লাল সবুজ যুবারা। এদিকে ফুটবলারদের ফিটনেস ও স্কিল নিয়ে সন্তুষ্ট হেড কোচ মার্ক কক্স, আর নিজেদের সেরাটা দিয়েই সাফের শিরোপা ঘরে তুলতে চায় বাংলাদেশের ফুটবলাররা। জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনেকটা নীরবেই চলছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের সাফের প্রস্তুতি। 4র্থ দিনের মতো অনুশীলন করেছে লাল সবুজ যুবারা। দলে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন বিদেশি ফুটবলার। আমির সামি, ফারজাদ আফতাব ও ইব্রাহিম নেওয়াজরা ছিলেন ক্যাম্পের শুরু থেকেই। অনুশীলনের দ্বিতীয় দিন যুক্ত হয়েছেন আলোচিত সুলিভান ব্রাদার্স। জাতীয় স্টেডিয়ামে 4র্থ দিনের মতো অনূর্ধ্ব 20 দল অনুশীলন করলেও প্রতিটি ট্রেনিং সেশন ছিল ক্লোজ ডোর। কোনো এক অজানা কারণে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের সাফ প্রস্তুতি নিয়ে প্রচার বিমুখ বাফুফে। শুধুমাত্র সাফের কারণে আইরিশ কোচ মার্ক কক্সকে উড়িয়ে এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিগত কয়েক বছরের তুলনায় এবারের দল অনেক শক্তিশালী হওয়ায় সাফের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে লাল সবুজরা। ফুটবলারদের ফিটনেস ও সক্ষমতা নিয়ে সন্তুষ্ট হেড কোচ কক্স। মাত্র 4 দিনের ট্রেনিংয়ে দলকে প্রস্তুত করেছেন তিনি। আমি 4 দিন ধরে দলকে অনুশীলন করাচ্ছি। ফুটবলারদের সম্পর্কে অনেক আইডিয়া পেয়েছি। এখানে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে, তারা ফিজিক্যালি অনেক ফিট। বাংলাদেশের ফুটবলাররা ন্যাচারালি ট্যালেন্টেড। আমি তাদের ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল বিষয়ে আরো সমৃদ্ধ করতে চাচ্ছি, যেন তারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের যে সক্ষমতা তার চেয়ে 10% বেশি দিয়ে খেলতে পারে।
এদিকে সাফের জন্য নিজেদের প্রস্তুত করছেন ফুটবলাররা। ঢাকার গরমের কারণে অনুশীলনে কিছুটা বেগ পেতে হচ্ছে প্রবাসী ফুটবলারদের। তার মাঝেই নিজেদের মানিয়ে নিচ্ছেন তারা। সাফের প্রাথমিক স্কোয়াডে সুযোগ করে নেওয়া এখন তাদের মূল লক্ষ্য। মার্ক কক্সের অধীনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ফুটবলাররা। আমাদের 24 তারিখ ম্যাচ, ওই অনুযায়ী আমাদের রেগুলার ট্রেনিং চলতেছে, সবাই হার্ড ওয়ার্ক করতেছে মাঠে। কোচেরা আমাদের দিক নির্দেশনা দিচ্ছে যে আমরা কেমনে নেক্সট 24 তারিখ খেলার জন্য কেমনে নিজেদের রেডি করব। আগামী 24 মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের সাফ মিশন। প্রথম দিনে লাল সবুজ যুবারা মুখোমুখি হবে পাকিস্তানের। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ফিনালিসিমা বাতিল হলেও বসে থাকছে না আর্জেন্টিনা ও স্পেন ফুটবল দল। ফাঁকা সময়ে ম্যাচ খেলতে বিকল্প প্রতিপক্ষ বেছে নিয়েছে তারা। মার্চ উইন্ডোতে গুয়াতেমালার মুখোমুখি হবে আলবিসেলেস্তারা। ওই ম্যাচের জন্য 28 সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। দলে আছেন লিওনেল মেসি। ডাক পেয়েছে নতুন দুই মুখ। এদিকে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে লা লোজারা। একটা ম্যাচের জন্য প্রতীক্ষায় ছিল ফুটবল দুনিয়া। 27 মার্চ মাঠে গড়ানোর কথা ছিল ফিনালিসিমা। কাতারে মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও স্পেনের, কিন্তু লাতিন ও ইউরোপের দুই পরাশক্তির ব্লকবাস্টার ফাইট উপভোগের সুযোগ হলো না দর্শকদের। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দোহার লুসেইল স্টেডিয়াম থেকে সরিয়ে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউতে আয়োজনের গুঞ্জনও শোনা যাচ্ছিল, কিন্তু ভেন্যু নিয়ে শেষ পর্যন্ত আর্জেন্টিনা স্পেন মতৈক্যে পৌঁছাতে না পারায় বাতিল ঘোষণা করা হয় ফিনালিসিমা। এতে যেমন হতাশ ফ্যানরা তেমন ফুটবলাররাও। তবে তাদের হতাশা কিছুটা কমাতে বিকল্প ম্যাচের আয়োজন করেছে দুদেশের ফুটবলের নীতি নির্ধারকরা। মার্চ উইন্ডোতে প্রতিপক্ষ হিসেবে গুয়াতেমালাকে পাচ্ছে আর্জেন্টিনা দল। নিজেদের দেশেই ওই ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনায় এক সপ্তাহের ক্যাম্প শেষে 31 মার্চ গুয়াতেমালার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। আর সেটা হলে 2026 ফিফা বিশ্বকাপের আগে শেষবারের মতো ঘরের মাঠে খেলবে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। ওই ম্যাচের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে এএফএ। 28 সদস্যের স্কোয়াডে আছেন লিওনেল মেসি, আছেন এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, মার্কোস আকুনিয়া সহ সব তারকাই। স্কোয়াডে আছেন নতুন দুই মুখ, সেন্টার ব্যাক থমাস পালাসিওস এবং লেফট ব্যাক গ্যাব্রিয়েল রোজাস। মেসি স্কোয়াডে থাকায় বাড়তি রোমাঞ্চ আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে। 2025 সালের সেপ্টেম্বরে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটাকেই সে সময় দেশের মাটিতে মেসির শেষ ম্যাচ বলা হয়েছিল। এবার গুয়াতেমালার বিপক্ষে খেললে আরও একবার হোম সয়েলে কিংবদন্তিকে ফেয়ারওয়েল দেওয়ার সুবর্ণ সুযোগ পাবেন ফ্যানরা। এদিকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনও কাল ক্ষেপণ করেনি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সার্বিয়া। বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য প্রীতি ম্যাচে শক্ত প্রতিপক্ষই চায় লা রোজারা। সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ভিয়ারিয়ালের মাঠ এল মাদ্রিগালে। এছাড়া 30 মার্চ কাতারে মিশরের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলার কথা ছিল লুই দে লা ফুয়েন্তের শিষ্যদের, যে ম্যাচটি এখন নিজেদের দেশে খেলতে চায় স্প্যানিশরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এরপর যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের ঘরমুখী নগরবাসী। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী পরিবহন, লঞ্চে মানুষ বোঝাই, মহাসড়ক ও গাড়ির চাপ, বেশি ভাড়া নিলে ব্যবস্থা। স্থানীয় নির্বাচনে এককভাবে লড়তে চায় জামাত। চলতি মাসেই চূড়ান্ত হবে প্রাথমিক প্রার্থী তালিকা। প্রাধান্য পাবে পূর্ব অভিজ্ঞতা, নেতাকর্মীদের প্রস্তুতির নির্দেশ। এবং সৌদি আরবে দেখা যায়নি পবিত্র শাওয়াল মাসের চাঁদ। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল ফিতর 20 মার্চ। এই ছিল ভোরের সময়। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরই, সঙ্গে থাকুন সময়ের।